সারাটা রাত বৃষ্টি ছিল, ঝড় ছিল, কিন্তু সকালের উজ্জ্বল রোদের আলোতে সবটা পরিষ্কার, আরও সতেজ। ঘুম ভাঙার পর আগে চোখে পড়ল শুদ্ধর ঘুমন্ত নিষ্পাপ মুখ। মাথা নিচে এক হাত দিয়ে বাচ্চাদের মতো উপর হয়ে শুয়ে আছেন উনি। সিল্কি চুলগুলো কপালে এলোমেলোভাবে পড়ে আছে, নিচের ঠোঁটটা কিঞ্চিত উল্টানো। রাতটা যতই অন্ধকারাচ্ছন্ন হোক না কেন, আমার প্রতিটা সকাল এভাবে তাকিয়ে দেখেই শুরু হোক। তার নামের উজ্জ্বলতাতেই কেটে যাক সে অন্ধকার। আরও মোড়া ছেড়ে মুচকি হেসে উঠে বসলাম। কিছুক্ষণ শুদ্ধর দিকে তাকিয়ে রইলাম। ওভাবে থেকে ছাড়া চুলগুলো হাতে মোড়াতে যাব, চোখ মুখ কুঁচকে ফেললেন উনি। বেলকুনির সামনের জানালা দিয়ে আসা ভোরের তীর্যক রৌদ্র চোখে পড়েছে তার। চুল ছেড়ে দিলাম। রোদের আড়াল পেয়ে ওই চোখ যারা মলিন হয়ে পড়ল আবার। দ্বিতীয়বারের মতো ঘাড় একটু সরাতেই চোখ পিটপিট করতে লাগলেন উনি। রোদটা আরেকবার আড়াল করলাম। নিঃশব্দে হেসে আবারও একই কাজ করতে যাব, চোখ খুলে ফেললেন শুদ্ধ। আমিও থমকে গেছি কিছুটা। কোনো দিক না তাকিয়ে উনি তাড়াহুড়ো করে উঠে বসলেন। মাথাটা চেপে ধরে বিড়বিড় করে বললেন, এ কী করেছি আমি? কি করে করলাম আমি এটা? আমি ব্রুকুচকে তাকিয়ে তার দিকে, শুদ্ধ আমার দিকে ফিরে ব্যস্ত হয়ে বললেন, তো তুই এখানে ছিলি কাল রাতে? সারা রাত আমার পাশ? লেহেঙ্গা কই তোর? এই জামা কেন তোর গায়ে? কি হয়েছে কাল রাতে? আমি কিছুই হয়নি কাল রাতে। শুদ্ধ বিস্ময়ে তাকালেন আমার দিকে। গাল ফুলিয়ে বললাম, শুধু আমার চেঞ্জ করা দেখে এতটা অস্থির না হয়ে নিজের দিকেও তো তাকাতে পারতেন একবার। শেরওয়ানিটাই পরে আছেন এখনও। শুদ্ধ নিজের দিকে তাকালেন এতক্ষণে। চোখ বন্ধ করে একটা বড় স্বস্তির নিঃশ্বাস ফেলে আস্তে করে বললেন, থ্যাঙ্ক গড। পুরোটাই শুনলাম আমি। ঘুরে একদম তার সামনে হাঁটুতে বসে চেঁচিয়ে বললাম, কিসের থ্যাঙ্কস গড? হ্যাঁ, কিসের থ্যাঙ্কস গড? কাল রাতে কিছু হয়নি বলে থ্যাঙ্কস গড বলছেন আপনি? হলে কি হতো? 4 বার আংটি পরে, 2 বার রেজিস্ট্রি করে, 3 বার কবুল বলে বিয়ে করা বউ আমি আপনার। কি হতো কিছু হলে কাল রাতে? শুদ্ধ বড় বড় চোখে তাকিয়ে আছেন আমার দিকে। কড়া গলায় বললাম, হাত ছড়ান। কি? 2 হাত ছড়ান। আমি নিজেই 2 হাত মেলে ধরলাম তারপর তার বুকে মাথা ঠেকালাম। তার শেরওয়ানিতে আঁকিবুকি করতে করতে বললাম, এবার থেকে আমার ইচ্ছাকৃত স্পর্শগুলো হজম করতে শিখুন মিস্টার বর। বলেছিলেন একটু সময় নিলে সবটা ঠিক হয়ে যাবে। সময়ের হিসাব কষতে জানি না আমি, তবে বিশ্বাস করুন সবটা ঠিক করে দেব আমি শুদ্ধ, সবটা। শুদ্ধ এবার 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে। চোখ বন্ধ করে তার বুকের মাঝে মিশে রইলাম। এবার শান্তি লাগছে। সারা রাত ঝড়ো হাওয়া বাইরে তাণ্ডব চালিয়েছে, আর প্রাণই নির্ঘুম রাতটায় মনে বয়ে চলা তুফান আমার ভেতরটাকে শেষ করে দিয়েছে। আমি তো নিজেকে শুদ্ধর কাছে সমর্পণের জন্য প্রস্তুত করেছিলাম, কিন্তু শুদ্ধই তার দিক ফিরিয়ে 2 গাল ধরতে যাচ্ছিলেন উনি আমার। আমি নিজ দিকে তাকিয়ে দাঁড়িয়ে, কাছে টেনে না নিয়ে বরাবরের মতো অবাক করে দিয়ে উনি সরে দাঁড়ালেন আমার থেকে। বিস্ময় নিয়ে মাথা তুলে বললাম, শুদ্ধ। উনি আমার দিক তাকিয়ে 1 পা 2 পা করে পেছাতে লাগলেন। অদ্ভুতভাবে হেসে আঙুল উঁচিয়ে বললেন, কষ্ট হচ্ছে তোর, তাই না সিয়া? না শুদ্ধ, আমি তো হৃদস্পন্দন পড়তে পারি সিয়া। শুদ্ধ, আজ তো তোকে বলেছিলাম তোর অনুমতি ছাড়া কিছুই হবে না। ওয়েট। উনি কাবারের দিকে এগোলেন। একটা জামা বের করে মাথা ছাড়া মেরে আমার সামনে ধরে বললেন, চেঞ্জ করে আয়। কেন? আমি বলেছি তাই। কাঁদতে লাগলাম আবারও। শুদ্ধ এগিয়ে এসে আমার 2 গাল ধরে বললেন, কাঁদিস না শ্যামা পাখি। তুই না বললেও আমি জানি সবটা মানতে একটু সময় লাগবে তোর। এভাবে বিয়েটা তোর কাম্য ছিল না, আমারও না, বিশ্বাস কর। কিন্তু সব ঠিক হয়ে যাবে দেখিস, সবটা। তার জন্য আগে আপনাকে ঠিক থাকতে হবে শুদ্ধ। তুই কাছে আছিস আমার, আর কিছুই হবে না, আই প্রমিস। আর কোনো দিন ড্রিঙ্ক করবো না আমি। দুজনে মিলে আস্তে আস্তে আমাদের ছোট্ট দুনিয়াটাকে ঠিক সাজিয়ে নেব দেখিস। শুদ্ধ জড়িয়ে ধরলেন আমাকে। তার বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে নিজেকে বোঝালাম যে আমাকে এভাবে বোঝে ভালোবাসে তাকে এভাবে কষ্ট পেতে দেব না আমি। যে করি হোক সবটা ঠিক করে দেব, সবটা। শুদ্ধ কপালের ঠোঁট ছোঁয়ালেন আমার। তারপর আমাকে ছেড়ে চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়লেন উনি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চেঞ্জ করে এসে দেখি উনি ঘুমিয়ে গেছেন। তার পাশে শুয়ে তাকে দেখতে দেখতে রাত পার করে দিয়েছিলাম। হুম। আমার গলা ছাড়ার শব্দ শুনে শুদ্ধ ছেড়ে দিলেন আমাকে। বললাম, হুম মানে বুঝি ছেড়ে দিন আমাকে? তা কখন বললাম? ছাড়লেন কেন তবে? বউকে 2 মিনিট জড়িয়ে ধরে থেকে হাত লেগে গেছে, এটাই বা কখন বললাম? তাহলে ভদ্র বরের মতো আবারও জড়িয়ে ধরুন মিস্টার বর। শুদ্ধ একটু চুপ মেরে গেলেন। চোখ বন্ধ করে একটা ছোট্ট শ্বাস ফেললেন উনি। তারপর চোখ খুলে হুট করে ঝাপটে কোমর জড়িয়ে ধরলেন আমার। চমকে উঠে একদম কোলে গিয়ে পড়েছি তার। উনি বললেন, এতে চলবে? তার নাকে নাক ঘষে দিয়ে বললাম, দৌড়বে।
শুদ্ধ আমার কপালে কপাল ঠেকিয়ে বললেন, এভাবে আমাকে দুর্বল ইনসিয়া ভাবি। দরফরিয়ে একদম খাট থেকে নেমে গেলাম আমি। শুদ্ধ বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে নামতে নামতে বললেন, মামিকে বলতে ভুলে গেছিলাম এই জঞ্জালকে না আনার কথা। আমি ফিক করে হেসে দিলাম। শুদ্ধ বিছানা থেকে নেমে তোয়ালা নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। ডাক লাগালাম, শুদ্ধ। উনি হাত মুঠো করে দাঁড়িয়ে গেলেন, পিছন না ফিরিয়ে বলেন, এগিয়ে তার সামনে গিয়ে আঙ্গুল দিয়ে কপাল দেখালাম আমার। উনি কপাল কুঁচকে তাকালেন, তারপর কপালে হাত দিয়ে গায়ের তাপমাত্রা মাপার ভঙ্গিমা করে বললেন, কি হয়েছে, জ্বর তো নেই? দাঁতে দাঁত চেপে বললাম, চিরকুটের কথাগুলো কি কাল ড্রিঙ্কের সাথে সাথেই গুলে খেয়েছেন? ঠোঁট কামড়ে 2 সেকেন্ড ভাবলেন উনি, তারপর পরে কোমর জড়িয়ে কাছে টেনে নিলেন আমাকে। কপালে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে শান্ত গলায় বললেন, গুড মর্নিং শ্যামা পাখি। লাজুক হেসে চোখ নামিয়ে নিলাম। আবারও চোখ তুলে তাকে শক্তভাবে বললাম, মনে থাকে যেন। ইনসিয়া ভাবি, দরজা খোলো। আলতো ধাক্কা সরিয়ে দিলাম শুদ্ধকে। উনি বিরক্তির মুখ করে তোয়ালেটা কাঁধে ঝুলিয়ে ওয়াশরুমে চলে গেলেন। একটু হেসে তাড়াতাড়ি দরজাটা খুললাম। মুখ হা হয়ে গেল আমার। কাজীদের পুরো সেনাবাহিনী দাঁড়িয়ে দরজায়। আমার হা হওয়া মুখ সমেত আমাকেও পাশ কাটিয়ে গটগট করে ভিতরে ঢুকে পড়লো সবগুলো। মাহি দরজায় দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলল, কি ব্যাপার বলো তো ইনসিয়া ভাবি, এতবার ডাকলাম, লেট করলে যে দরজা খুলতে। হক চকিয়ে গিয়ে রুমের ভিতরে এগোলাম। বাকিরা সবাই এটা ওটা হাত দিয়ে দেখছে, যেন এক একটা সিআইডি অফিসার। তামিম ভাইয়া বিছানায় আদর্শা হয়ে বলল, কি সাজিয়েছিলাম ইয়ার, তামিমের হাতে জাদু আছে মাইরি। ইমরোজ ভাইয়া ফুলের ঝোলনাটা হাতে ধরে দেখতে দেখতে বলল, এসেছে নিজের গুণ গাইতে। মূল দায়িত্ব তো আমি ছিলাম। শুদ্ধ আমাকে আগে কল করেছিল তামিম ভাইয়া, এবার তাপসী আপু বলল, এই তোরা থাম তো, প্রশংসা যা করার ইনসু আর শুদ্ধ করবে। এই ইনসু শুদ্ধকেই, উনি তো ও ওদের এই সুর তোলা আওয়াজ। আমি চোখ বন্ধ করে এক কোণে দাঁড়িয়ে রইলাম। আবারও নিজেদের মতো এটা ওটা হাত দিয়ে দেখতে লাগলো সবাই। এতক্ষণ চুপ থেকে জিনাত আপু এসে কাঁধে হাত রাখলো আমার। ওকে খেয়ালই করিনি। আপুর চোখ মুখ দেখে ভালো লাগছে না। আমার সিচুয়েশন কিছুটা হলেও জানিও, বোঝে। আমি মৃদু হেসে ওকে আশ্বাস দিলাম, সবটা ঠিক আছে। ও জড়িয়ে ধরল আমাকে। এর মধ্যে শুদ্ধ ট্রাউজার আর কালো টি শার্ট পরে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। ভ্রু নাচিয়ে বললেন, এসব কি, সব এখানে কেন? ঈশান ভাইয়া বলল, তোমাকে দেখতে আসলাম শালাবাবু, বেশ লাগছে দেখতে। ইমরোজ ভাইয়া বলল, কেমন ছিল শুদ্ধ বাসর, বাসর ঘর সাজানো? এবার তামিম ভাইয়া বলল, তা শুদ্ধ সকাল সকাল একদম গো। জেনাত আপু ওকে থামিয়ে দিয়ে বলল, থামো তামিম ভাইয়া, ওদের পার্সোনাল বলে কিছু তো অবশিষ্ট ছাড়ো। আর ইমরোজ, রিফাত, লজ্জা করে না তোদের গাইস? সদ্য বিবাহিত একজোড়া কপত কপতির ঘরে এভাবে ঢুকে পড়ে এইসব? সে মনেও। তামিম ভাইয়া খিচে উঠে বলল, তো তুই বা কী করিস এখানে? একদম ন্যাকামো দেখিয়ে ভালো মানুষ সাজার চেষ্টা করবি না আমাদের সামনে। একমাত্র ফুপির একমাত্র মেয়ে বলে কিছু বলি না। এই সাদা মাটার মুখোশ পরে ঘুরিস যেন তোর চেয়ে নিষ্পাপ কেউ নেই। এই জন্য কেউ কিছু বলতেও পারে না, কিন্তু আমরা জানি ভেতরে ভেতরে তুই ঠিকই। জিনাত আপু ছোট ছোট চোখ করে এমনভাবে তাকিয়ে আছে যেন গিলে খাবে ভাইয়াকে। তামিম ভাইয়াও তার ডোন্ট কেয়ার মোড়েই আছে। তাপসী আপু বলল, কি জানিস তামিম? কই, আমি তো কিছু জানি না। ঈশান, তুমি কিছু জানো? ইমরোজ, রিফাত, তোরা? রোবটের মতো মাথা ডানে বামে দুলালো ভাইয়ারা। শুদ্ধ বললেন, আমি কিন্তু সবার সবটাই জানি। ভালো ভালো ঘর থেকে বিদে হও, নইলে এক একজনের ঝুলি এমনভাবে খুলবো যে যে কারণে এসেছিলে সেই কারণটাই উল্টো বিঁধবে তোমাদের। তবদা মেরে গেল সবাই। টের পেলাম তামিম ভাইয়া, রিফাত ভাইয়া, মাহি গুটি গুটি পায়ে বেরিয়ে যাচ্ছে। ইমরোজ ভাইয়া বলল, কেসটা কি হলো? শুদ্ধ বলেন, কেসটা কমপ্লিকেটেড, ও পরে বুঝিয়ে দেব। এবার আসুন আপনারাও। ঈশান ভাইয়া হতাশার নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, কি সুন্দর সবাইকে সরিয়ে দিলে শালাবাবু। বিড়বিড় করে চলেও গেল সব। আর আমাদের সময় কাজিনরা যা বলতো তাই হতো। বিয়ের পরও তাপসীর সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে হতো আমার। মনে পড়লে এখনও চোখে জল আসে আমার। ও দিন ফি কেয়া দিন থে শালাবাবু, কেয়া দিন থে। চলো তাপসী, চলো আমরা যাই। ওরা একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করে বেরিয়ে গেল। এবার জিনাত আপু আমার গালে হাত রেখে মুচকি হেসে বলল, নিচে আয়, একসাথে ব্রেকফাস্ট করব। আমিও হেসে মাথা নেড়ে সায় দিলাম। ও বেরিয়ে গেল। শুদ্ধ আয়নার সামনে গিয়ে মাথা মুছলেন। এক হাতে আরেক হাতের কোনোই ধরে মুগ্ধ হয়ে দেখে চলেছি তাকে। সেদিকে কোনো খেয়াল নেই তার, বরং নিজের কাজে পুরোপুরি মনোযোগ।
বেরিয়ে যাচ্ছিলেন উনিও রুম থেকে। কি মনে করে পিছন ফিরে বললেন, ফ্রেশ হয়ে নিচে চলে আয় তাড়াতাড়ি, ওয়েট করছে সবাই। একটু হেসে সম্মতি বোঝালাম। উনি বেরিয়ে গেলেন, কিন্তু আমার মাথায় সবটা ঘুরপাক খাচ্ছে। এমন অদ্ভুত ব্যবহার কেন করছেন উনি? কেন নিজেকে যতদূর সম্ভব দূরে রাখছেন আমার থেকে? অ্যাভয়েড কেন করছেন আমাকে? শুধুমাত্র বিয়েটা এভাবে হয়েছে এ কারণে? আব্বু মানেননি বিয়েটা, তার গিল্টি ফিল হচ্ছে এই কারণে? বিয়ের জন্য আমাকে জোর করেছেন সেই কষ্টে, নাকি আরও বড় কোনো কারণ? হাত পেছনে দিয়ে টেবিলে ঠেস দিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছি। শুধু আরেকটু এগুলি উপরে উঠে বসার মানসিক প্রস্তুতি নেওয়া শেষ আমার। গোসল শেষে তোয়ালে মাথায় পেঁচিয়ে বেরিয়ে আগে বেলকনিতে ভিজে জামাটা মেলে দিয়ে আসছিলাম। শুদ্ধ বেডে সুন্দর মতো বসে কিছু ফাইলস নিয়ে ঘাটাঘাটি করছিলেন। আমি মানুষটার কোনো খেয়ালই নেই তার। সকাল থেকে কথাও বলেননি তেমন। ব্রেকফাস্ট শেষে বাকিটা সময় কেটেছে আমার আপু ভাইয়াদের রং বেরঙের কথা শুনতে শুনতে। আর উনি রিল্যাক্সে অফিসের কাজে ব্যস্ত। রাগ হলো। ধূপধাপ করে হেঁটে শব্দ করে চেয়ার টেনে বসলাম। শুধু এক পলক আমার দিকে তাকিয়ে আবারও নিজের কাজে মনোযোগ দিতে যাচ্ছিলেন। কি মনে করে আবারও তাকালেন আমার দিকে। বিরক্তি রাগ নিয়ে দাঁত দিয়ে নখ কাটতে লাগলাম আমি। চোখ তুলে দেখি অনাকাঙ্ক্ষিতভাবে বেড থেকে নেমে শুদ্ধ এগোচ্ছেন আমার দিকে। গভীর চাউনি তার। এবার আমার চাউনিরও বদল ঘটল। রাগটা কিঞ্চিত ভয়ে পরিণত হলো। কাচুমাচু হয়ে উঠে দাঁড়ালাম। ততক্ষণে শুদ্ধ এগিয়েছেন অনেকটাই। উনি এক হাতে চেয়ারটা টেনে সরিয়ে দিলেন একপাশে। একটা শুকনো ঢোক গিলে টেবিলের সাথে লেপটে গিয়ে বললাম, কি? শুদ্ধ আমার এক পাশ দিয়ে হাত রাখলেন টেবিলে। চোখ খিচে বন্ধ করে নিলাম। গোড়ালি উঁচিয়ে টেবিলে উঠে বসতে যাব, গলায় স্পর্শ। নুয়ে গেলাম পুরোপুরি। যদিও তার স্পর্শ নতুন নয় আমার কাছে, কিন্তু প্রতিবারই নিজেকে এলোমেলো লাগে। তোয়ালে দিয়ে পেঁচিয়ে রেখেছি সব চুল। খানিকটা ভেজা চুল ছাড়া পেয়ে গলায় লেগে আছে, সেটাই সরিয়ে দিয়েছেন শুদ্ধ। কোনো সারা শব্দ না পেয়ে চোখ মেললাম। শুদ্ধ আরও কাছে চলে আসছিলেন। এবার লাফিয়ে টেবিলেই উঠে বসলাম আমি। শুদ্ধ পাশ দিয়ে হাত দিয়ে কলম নিয়ে সরে গেলেন। বেডে বসে বিরক্তি নিয়ে বললেন, বাদরের মতো লাফালাফি না করলে চলে না? ফু দিয়ে নিঃশ্বাস ছাড়লাম। টেবিল থেকে নেমে তার সামনে দাঁড়িয়ে কোমরে হাত গুজে বললাম, আমি বাদর? কোনো সন্দেহ? আপনি? অ্যাকচুয়ালি না, তুই বাদর না। ভাব নিয়ে বলতে যাচ্ছিলাম, রাইট, আজ তো বাদর নি একটা। রাগে পায়ের তলার মাটিও গরম হয়ে গেল আমার। উনি ভাবলেশীনভাবে হাতের কলমটা ছিনিয়ে নিয়ে তার দিকে তাক করে বললাম, কি বললেন? আরেকবার বলুন। বিন্দু মাত্র পাত্তা না দিয়ে কলমটা হাত থেকে নিয়ে ফাইলে কিছু লিখতে যাচ্ছিলেন উনি। আমি ফাইলটাও সরিয়ে নিলাম। শুদ্ধ হাত ধরে টান লাগালেন। এক টানে কোলে বসিয়ে দিলেন আমাকে। এক হাতে কোমর জড়িয়ে রেখে আরেক হাতে ফাইল নেওয়ার চেষ্টায় উনি। কিন্তু আমার মূল চিন্তা, ফাইল দেব না তাকে আজ। অপমান করেছেন উনি আমাকে। আপাতত গায়ের জোর খাটিয়ে ছাড়া পাওয়ার চেষ্টায় আছি। হুট করে আমার মাথার তোয়ালে খুলে দিলেন শুদ্ধ। কি হলো? ফাইল ছেড়ে তোয়ালে কেন? ঘাড় ঘুরিয়ে আরও চোখে তাকালাম তার দিকে। উনি আমার থুতনি ধরে ঘাড় ঘুরিয়ে দিলেন। তারপর কাঁধে নাক ডোবালেন। দু হাতে পেট জড়িয়ে রেখে ঘোর লাগা কণ্ঠে বললেন, এটাই চাচ্ছিলি তুই, তাই না? শিহরণ শুরু সারা শরীর জুড়ে আমার। শ্বাস আটকে যাওয়ায় সে মুহূর্তে নীরবে হাত থেকে ফাইলটা পড়ে গেল। কাঁপতে কাঁপতে দু হাতে তার হাত সরাতে যাব, উনি নিজেই আমাকে কোল থেকে নামিয়ে পাশে বসিয়ে দিলেন। গা ছাড়া ভাব নিয়ে ফাইলটা হাতে আবারও বেডে লিখতে বসলেন শুদ্ধ। আমি তো আটকেই আছি। উনি লেখালেখি করতে করতে বললেন, মাথা ঠিক মতো মুছে ফেল, জ্বর হবে। আর শোন, আমার কাজে ডিস্টার্ব করবি না একদম। একটু ছুঁয়ে দিলেই যার শরীর অবশ্যই আসে, এভাবে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তার অ্যাটলিস্ট আমাকে গায়ের জোর দেখানো মানায় না। সবটা বুঝে টয়লেটে নিয়ে চুপচাপ সরে এলাম বিছানা থেকে। মাথা মুছে নিলাম। নিউরনগুলো আচমকাই একটু বেশি কর্মক্ষম হয়ে উঠে জানান দিল। লোকটা কাছে আসলে সত্যি আমার কাজ করা অফ দিই মনু। শুধু ওই ব্যাটা হৃৎপিণ্ডটার কাজের গতি বাড়ে, যেটা শরীরের কাঁপাকাঁপি বাড়াতে আর তোকে অবশ করে দেওয়ার জন্য এনাফ। তাই তাকে ওসব গায়ের জোর টোর দেখাতে যাস না। কান খুলে শুনে নিয়ে মেমোরির সেলে সিল মেরে বসিয়ে নিঞ্চু। ওই স্পর্শে সর্বনাশ আঁকা তোর, সর্বনাশ। ইনসিয়া ভাবি। মাহির ডাক। আগে দরজা, তারপর শুদ্ধর দিকে তাকালাম। উনি সামনে থেকে ফাইলগুলো সরিয়ে বললেন, আমি খুলছি দরজা। দরজা তো খোলাই আছে। ওকে। ও, দরজা খুলে রেখেছেন আপনি? হ্যাটস অফ। আমি গলা উঁচিয়ে বললাম, মাহি ভেতরে আসো, দরজা খোলাই আছে। দাঁত কেলিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো মাহি। এক হাত আরেক হাতের আঙ্গুল মোচড়াতে মোচড়াতে বলল, ইয়ে ফুপি লাঞ্চের জন্য ডাকছি তোমাদের। মাহি এদিকে আয় তো। উঠে যাচ্ছিলাম আমি, কিন্তু সুতের ডাকটা কেমন যেন সুবিধার মনে হলো না। মাহি হাসি মুখে এগিয়ে গেল তার দিকে।
চেয়ার ধরে আগ্রহ নিয়ে দাঁড়িয়ে রইলাম। শুদ্ধ আমার দিকে তাকিয়ে বললেন, তুই মূর্তির মতো দাঁড়িয়ে রইলি কেন? যা। আমি? যা? মাহি যতটা মাসুমভাবে হাসছিল ততটাই খটকা লেগেছে শুদ্ধর অমন ডাকে। হুট করে আলিফের কথা মনে পড়ে গেল। মাহির হাত ধরে বললাম, একসাথে যাব আমরা? শুদ্ধ আর কিছু বললেন না। আমি মাহিকে নিয়ে বেরোলাম। ডাইনিংয়ে সবাই খেতে বসে গেছে। 2 মিনিটে শুদ্ধ চলে আসলেন। কিন্তু কেন জানি না চিন্তা হচ্ছে আমার। খাওয়া বাদ দিয়ে নাচছে শুধু। শুদ্ধ ধীরে গলায় বললেন, খাওয়া ছেড়ে অমন করছিস কেন তুই? কিছু না। তাহলে খাচ্ছিস না কেন? সবার সামনে তখনকার মতো কোলে বসিয়ে খাইয়ে দেব? বড় বড় করে তাকালাম। উনি আবারও বললেন, কি বলিস? আমি কিন্তু সে সাহস। বলতে বলতে উনি হাত বাড়াতে যাচ্ছিলেন। আমি দাঁড়িয়ে গিয়ে কিছুটা জোরে সরিয়ে বললাম, না। উপস্থিত সবাই তাকিয়ে আমার দিকে। তাপস আপু বলল, কি রেন্সু, কি হলো তোর? শুধু আমাকেই বিরক্তি দেখিয়ে বললেন, হোয়াটস রং উইথ ইউ? শুধু শুধু এইভাবে লাফালাফি করার কোনো মানে হয়? শুধু শুধু শব্দটা বেরোলো মুখ দিয়ে, তবে ধীরে। জিনাত আপু বলল, খাবি তো নাকি? কি হয়েছে? কিছু না তো, কিছুই না। মেকি হেসে বসে পড়লাম। পাশে বসা ঈশান ভাইয়া ঝুঁকে তাপসী আপুকে বিড়বিড় করে বলল, আরে বোঝো না, ডাইনিং টেবিলের নিচে বিড়াল এসেছে হয়তোবা। ওরা হাসতে লাগলো। চোখ বন্ধ করে জিভ কাটলাম। কিছু না ঘটলেও আমার বোকামের জন্য এইসব কথা শুনতে হয় আমাকে। তাইব খাওয়া শেষ করে আমার পাশে এসে বলল, ইনসু, মাম্মাম, শুদ্ধ মামু চুপি চুপি তোমার প্লেটের মাংস আগে ওর ভাতে মাখিয়ে এটো করে আবার তোমার প্লেটে ফেরত দিয়েছি। আমি দেখেছি। সবাই একটু আটকে থেকে জোরে হাসতে লাগলো। বড়রাও ঠোঁট টিপে হাসছি। ব্যাস হয়ে গেল, এটাই দেখার বাকি ছিল। তীক্ষ্ণ চোখে তাকালাম শুদ্ধর দিকে। উনি কোনো দিকে না তাকিয়ে খেতে খেতে বললেন, চিকেনটা ঝাল হয়েছে। চোখ সরিয়ে নিলাম। আই উইশ যদি ভ্যানিশিং গ্যাজেট থাকতো আমার। কখনো কখনো গায়েব হয়ে যাওয়ার সুপার পাওয়ার বড্ড দরকার পড়ে যায়। গলা ঝেড়ে সেজো কাকু বলল, শুদ্ধ, তোমাদের বৌভাত রিসেপশন? শুদ্ধ খাবার নাড়তে নাড়তে বললেন, ওটা থাক আব্বু। বিস্ময়ে সবাই তাকালো তার দিক। সেজমা বললেন, থাকবে মানে আমি চাইছি না এখন বৌভাতের অনুষ্ঠান হোক। ইনফ্যাক্ট আমি চাই অনুষ্ঠানটা ততদিন পর্যন্ত হবে না যতদিন অবধি ছোটো কাকু সবটা মেনে নিচ্ছে। এবার আরও বিস্ময় সবার চেহারায়। সেজু কাকু, জিনাত আপু বাদে বাকি সব একজন আরেকজনের দিকে তাকালো। তাপসী আপু বলল, মেনে না নিচ্ছে মানে কি শুদ্ধ? ছোটো কাকু তো। জিনাত আপু বলল, আসলে হুট করে বিয়েটা হয়ে গেল তো কাল। ছোটো মামা চায়নি এত তাড়াতাড়ি এসব হয়ে যাক, তাই আর কি। কাল ওনার চেহারাটা বলে দিচ্ছিল যথেষ্ট রেগে আছেন উনি শুদ্ধর উপর। শুদ্ধ তো তাই বলেছে মেনে নেওয়ার কথা। মামি বললেন, এই ছোটোখাটো বিষয় নিয়ে এমন রাগ করেছে যে? সেজমা বলল, ছোটোখাটো বিষয় কেন ভাবি, সব বাবাই চায় মেয়ের বিয়ের অনুষ্ঠানটা ধুমধাম করে হোক। আর ইনসু তো ইয়াদ ভাইয়ের প্রাণ। এমনটা হওয়া অস্বাভাবিক কিছু না। না মানে শুধু এই কারণেই রিসেপশনটা। আমি বলে দিয়েছি রিসেপশন এখন হবে না। দ্যাটস ইট। আর কথা বাড়িও না তোমরা। খাবার শেষ করে এটুক বলে শুদ্ধ হাত মুছে উঠে গেলেন। মুগ্ধ হয়ে তার চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইলাম। আমিও এমনটাই চেয়েছিলাম। আব্বুকে ছাড়া সবটাই মানতে কষ্ট হচ্ছে আমার। আর এই মানুষটা আমার ভালো লাগা খারাপ লাগা সবটাই এইভাবেই বুঝে যায়, না বললেও। বিকেলে ভাইয়া আপুরা ছাদে বসে সবাই আড্ডা দিচ্ছিল। ওদের সাথেই গেলাম আমিও। শুদ্ধ রুমে ছিলেন না। সবার সামনে ডাকিও নি তাই। অবশ্য ভাইয়ারা খোঁজ করেছিল। সেজমা বলল কাকুর সাথে তার রুমে সে, তাই আর কেউ তাকে ডাকেনি। আধা ঘন্টার মতো পেরিয়ে গেছে এর মধ্যেই। সিয়া, শুদ্ধের ডাক। এই ডাকে কেমন কেমন যেন লাগে। মনের মাঝে ঝংকার দিয়ে ওঠে এই একরকম। কখনো মনে হবে সব সুখ হৃদয়ের দরজা করা নাড়ছে, কখনো মনে হবে সমস্ত লাজুকতা চারপাশ থেকে ধেয়ে আসছে, কখনো মনে হবে হারিয়ে গেলাম ওই ডাকের অতলে, কখনো বা মনে হবে পূর্ণতার নিঃশেষ হয়ে যায় আমি। আনমনে হাসি ফুটল ঠোঁটের কোণে। তাপসী আপু বলল, গাইস, ওই দেখ বউকে চোখে হারাচ্ছে শুদ্ধ। ওরা হাসাহাসি শুরু করলো। আরও অনেক কথা হবে এখানে এখন। নিজেকে সামলানো খুব জরুরি। কাচুমাচু করতে লাগলাম। সিয়া, ওরে বাপরে, শুদ্ধ আসলেই তোকে চোখে হারাচ্ছে ইনসু। যা জলদি, নইলে আবার আমাদের আজাদ মেনশন থেকে বের না করে দেয়। তোমাদের জন্যই আমার বউ থাকে না আমার কাছে। তামিম ভাইয়ের কথায় কান গরম হয়ে গেল আমার। এক ছুটে চলে এলাম ওখান থেকে। যেমন এই লোক ডাক লাগানোর সময় হুঁশ থাকে না, তেমন এই পরিবার একবার শুরু করলে পরে রক্ষে নেই। রুমে এসে দেখি শুদ্ধ কফি হাতে বেলকনিতে বাইরে তাকিয়ে। কোনো আওয়াজ করিনি আমি। উনি আমার দিকে না ফিরিয়ে বললেন, কোথায় ছিলি বাবা? ভাইয়া আপুদের সাথে ছাদে। ও। উনি চুপচাপ কফির মগে চুমু দিলেন। আর একটু এগিয়ে গিয়ে বললাম, ওভাবে ডাকলেন যে, কিছু বলবেন? কিছু বলছেন না যে?
তোর একাডেমিক কাগজপত্র এ বাসায় এনেছিস? একটু অবাক হলাম। প্রকাশ না করে বললাম, না, ওগুলো শেহনাজ মঞ্জিলেই। ও, হঠাৎ ওগুলো নিয়ে আসতে হবে কাউকে দিয়ে? পড়াশোনাও তো করতে হবে, তাই না? সামনে ভর্তি পরীক্ষা, আর তোর যা পড়াশোনা দেখছি, পড়াশোনার কথা মনে পড়তেই মন খারাপ হয়ে গেল আমার। এই সবটা এলোমেলো করে দিয়েছে। পরিকল্পনা তো অন্যটাই ছিল। যাই হোক, আমার সব পরিকল্পনা এখন শুদ্ধকে ঘিরে। নিজ দিক তাকিয়েছিলাম। শুদ্ধ কফির মগ রেখে শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে। বললেন, বিশ্বাস কর সিয়া, তুই আছিস বলেই আমি আছি। এই জীবনে তোর অস্তিত্ব না থাকলে শুদ্ধরও কোনো অস্তিত্ব থাকবে না। শেষ হয়ে যাবে শুদ্ধ। তুই ছাড়া কেউ কোথাও খুঁজে পাবে না শুদ্ধকে, কেউ না। আলতোভাবে হাত রাখলাম তার পিঠে। এভাবে তার বলা কথাগুলো যেন নিঃশব্দে ভেঙে চুরে দিয়ে যাচ্ছিল ভেতরটা। কোনো রিয়েক্ট করতে পারছি না, কিন্তু তার অনুপস্থিতির কথাটা মস্তিষ্কে আঘাত করতেই খামচে ধরলাম তার টি শার্ট। চোখ বন্ধ করে যেন শুনতে পেলাম দুজনের ভেতরটা একই কথা বলছে। আর যাই হোক, বিচ্ছিত নয়, কোনোভাবেই বিচ্ছিত নয়। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে, একদম হালকা, ইলশিগুড়ি যাকে বলে। দুপুরের এই সময়টার বৃষ্টি মানেই মন ভালো হয়ে যাওয়া, কিন্তু মন ভালো নেই আমার। ভিজতে ইচ্ছে করছে। এটুকু বৃষ্টিতে ভেজা সম্ভব না। কোনো মতে শুধু চোখে মুখে একটু একটু ছিটে ফোটা লাগছে। বেডের দিকে তাকালাম। শুধু উপর হয়ে শুয়ে ঘুমিয়েছেন হয়তো। রাতটা তার বাহুডোরেই কেটেছে আমার। দিনটাও কপালে তার ঠোঁটের স্পর্শে শুরু হয়েছে। সকালবেলা শেহনাজ মঞ্জিলের সবার সাথে কথা বলেছি, আব্বু ব্যতীত। এ নিয়ে একটু অন্যমনস্ক থাকতে চাইলেও থাকতে দেননি শুদ্ধ। বেলকনিতে পিছন থেকে জড়িয়ে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ। চোখ বন্ধ করে তার বুকে পিঠ ঠেকিয়ে ওভাবে ছিলাম। এতেই শান্তি, এতেই বাকি সব ভুলতে বসি আমি। এটুকুতেই চলবে আমার। আস্তে ধীরে এগিয়ে গিয়ে উকি দিলাম। শুদ্ধ সত্যিই ঘুমিয়েছেন। কেমন যেন অদ্ভুতভাবে রাগ উঠল। এখন ঘুমানোর কি দরকার? বসে বসে আমার সাথে দু একটা কথা বললেও তো পারে। তাপসী আপু, ঈশান ভাইয়েরা তো তাই করে। দুজনেই কত রোমান্টিক, একসাথে ভেজে বৃষ্টিতে। জিনাত আপু ও মাহির রুমে দরজা লক। ওরা নয় ঘুমালেই মানলাম। এই সময় আপনার ঘুম আমি মানতে পারছি না শুদ্ধ। হয় বৃষ্টিতে ভিজবো, নয় আপনার সাথে গল্প করব। কোনো কিছু না ভেবে পাশের পানির গ্লাস থেকে আঙ্গুলের ডগায় পানি নিয়ে ছুঁড়ে মারলাম তার মুখে। শুধু তৎক্ষণাৎ চোখ মুখ কুঁচকে তাকালেন আমার দিকে। কি হলো তার জানি না। ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে সোজা কোলে তুলে নিলেন আমাকে। সোজা ওয়াশরুমে নামিয়ে দিলেন উনি। হাঁ করে তাকিয়ে রইলাম তার দিক। এক পর্যায়ে শাওয়ার অন করে দু হাত দেওয়ালে চেপে ধরলেন শুদ্ধ আমার। অত্যন্ত রাগী গলায় বলেন, হোয়াট? চোখ খিচে বন্ধ করে নিলাম আমি। পানি লাগছে চোখে মুখে, ভিজে যাচ্ছে পুরোটাই। হাত দেয়ালে চেপে ধরে শুদ্ধ সামনে এসে দাঁড়ালেন আমার। আটকে দিয়েছেন ঝর্নার পানি। পুরোটাই তার পিঠে বাধা পেয়ে ঝরে যাচ্ছে। ঝাপসা চোখে দেখলাম উনিও পুরোপুরি ভিজে গেছেন। নেভি ব্লু টি শার্টটা ভিজে লেগে আছে গায়ের সাথে একদম। সামনে চুলগুলো থেকে পানি পড়ছে। রাগে নাকটা হালকা লাল দেখাচ্ছে। এই ঘুম থেকে তুলে দেওয়ার জন্য এত রাগ, এত বড় শাস্তি? এবার আমিও বাজখায় গলায় বললাম, হোয়াট? এইভাবে কেন? এত শখ কেন বৃষ্টিতে ভেজার? জ্বর হলে? ও মিস্টার বর, এই কারণে খেপেছেন? টের পেয়েছেন বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল আমার? ঠোঁট টিপে হাসি আটকিয়ে বললাম, হ্যাঁ, খুব শখ। তো কী করবেন আপনি? আমার তো। শুদ্ধ সামনে থেকে সরে গিয়ে আবারও ভিজিয়ে দিচ্ছেন আমাকে। পিট করে কোনো মতে তাকাতে যাব, উনি দ্বিতীয়বারের মতো সামনে দাঁড়ালেন। শখ মিটেছে? হাত খানিকটা ঝাড়া মেরে বললাম, না। শুদ্ধ হাত ছেড়ে কোমর জড়িয়ে ধরলেন এবার আমার। পানির ফোঁটাগুলো তার চোখ মুখ ছুঁয়ে এসে আমাকেও ছুঁয়ে দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে রইলাম ওই সিক্ত চেহারার দিকে। উনি বললেন, নাও। জ্বর বাঁধানোর ইচ্ছা হয়েছে? ইনফ্যাক্ট আরও অনেক রোগে আক্রান্ত হওয়ার ইচ্ছে করছে। একটু আটকে থেকে আমাকে ছেড়ে দিলেন শুদ্ধ। চোখ বন্ধ করে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালেন। তার চোখের কোনা বেয়ে পানি গড়াতে দেখলাম। মন বলল ঝর্নার পানি ছিল না ওটা, তার চোখের পানিই ছিল। ভেতরটা ধক করে উঠল আমার। কি হলো ওনার? এই অসুস্থতার কথায় কষ্ট পেয়েছেন উনি, নাকি আমি যা বোঝাতে চেয়েছিলাম তা মানতে কষ্ট হচ্ছে ওনার? নিঃশব্দে তার বুকে গিয়ে মাথা রাখলাম। এক হাতে জড়িয়ে আরেক হাতে উনি মুঠো করে ধরলেন আমার চুল। আবার ছেড়ে দিয়ে শান্তভাবে বললেন, মাথা মুছে ফেল। পিছিয়ে দাঁড়ালাম। শুধু এক পা দেয়ালে ঠেকিয়ে নিচ দিক তাকিয়ে বললেন, তোয়ালে নিয়ে আয়, মাথা মোছ। কিছু না বলে চুপচাপ শাওয়ারটা অফ করে দিতে যাচ্ছিলাম। শুদ্ধ ঠান্ডা গলায় বললেন, থাক ওটা। বেরিয়ে এলাম ওয়াশরুম থেকে। তোয়ালে নিয়ে দেখি শুদ্ধ বেরিয়েছেন ভেজা শরীরেই। আমি দাঁড়িয়ে শুদ্ধর দিকে এগোতে যাব, উনি বললেন, চেঞ্জ করে আয়। বড় কথা না বাড়িয়ে তাই করলাম। এগোচ্ছিলাম তার দিক। উনি পাশ কাটিয়ে ওয়াশরুমে ঢুকে গেলেন। অনেকটা সময় পর চেঞ্জ করে বেরিয়ে এলেন। বেলকনির দিকে যাচ্ছিলেন উনি। আমি হাত ধরে ফেললাম তার। ছলছল চোখে সামনে দাঁড়িয়ে বললাম, কি হলো আপনার?
সরি, ভুল হয়ে গেছে। আর ভিজতে চাইব না বৃষ্টিতে। সরি বললাম তো। আর কোনো দিন অসুস্থতার কথা বলবো না, সত্যি বলছি। বলতে বলতেই কান্না করে দিলাম আমি। এবারে শুদ্ধ জড়িয়ে ধরলেন আমাকে। বললেন, তোকে তো বলেছি, তোর কান্নায় আমার ভেতরটা চোরমার হয়ে যায়, পাগল হয়ে যায় আমি। তোর আর্তনাদের কথা ভাবতেও পারি না, তাতে তো আমার পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তোর কষ্টের কথা শুনলেও আমার মৃত্যু যন্ত্রণা হয় সিয়া। শুনতে পারি না তোর কোনো কষ্টের কথা। কেন বুঝিস না তুই? কেন? কতভাবে বোঝাবো তোকে, আর কতভাবে? চুপ করে রইলাম, শুদ্ধ চুপ। কিছুটা সময় পর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিলাম। একটু কাঁদো কাঁদো মুখ করে বললাম, আমার চোখ দুটো কাঁপছে শুদ্ধ। উনি বুক থেকে সরিয়ে চোখের দিকে তাকালেন আমার। ভালো করে দেখে বললেন, কই, কাঁপছে না তো? চোখের কি মাথা খেয়ে নিয়েছেন? হোয়াট? কিসের হোয়াট? হ্যাঁ, কিসের হোয়াট? কাঁপছে না? আমার চোখ সত্যিই কাঁপছে, দেখুন ঠিক মতো। কাঁপছে আমার চোখ, দেখুন। ঠিক মতোই দেখলাম তো না? কাঁপছে না তোর চোখ? ভালো করে দেখুন না। হ্যাঁ, ভালো করেই। এবার আমি তার বুকের কাছে শার্ট মুঠো করে নিলাম, রাগ নিয়ে বললাম, ভোলমন লোক একটা। এই বর, মনে নেই আপনার? আমার চোখ কাঁপলে আপনার কি করতে ইচ্ছে করে? সে রাতে পদ্মপুকুরে তো এত এত। আর বলতে পারলাম না। ওনার শার্ট ছেড়ে নিজ দিকে তাকিয়ে নিজের জামায় খামচে ধরলাম। চোখ বন্ধ করে জিভ কাটলাম। এটা কি করলাম আমি? চেয়েছিলাম ওনাকে মনে করিয়ে দিতে, আর রেগে গিয়ে নিজে এভাবে মুখ ফুটে। ছি ছি, শুধু কি ভাবছেন? কিভাবে তাকিয়ে আছেন উনি আমার দিকে? তাকাতে পারবো তার দিকে? একটু চুপ থেকে শুদ্ধ দুগাল ধরলেন আমার। মাথা উঁচু করে ধরে আলতোভাবে আমার দু চোখে ঠোঁট ছুঁয়ে দিয়ে বেরিয়ে গেলেন। দুহাতে মুখ ঢেকে নিলাম আমি। যেটুকু ছিল অনেক ছিল। উনি বলতে শুরু করলে সেটা সহ্য করা দুর্বিষহ আমার। এলোমেলো হয়ে যাওয়ার ভয়টা শুরু হয়ে যায় হঠাৎ করেই। আর বেশিক্ষণ হয়তো সম্ভব ছিল না তার মুখোমুখি থাকা। একদমই না। তাপসী আপু, ঈশান ভাইয়া, তাইব, ইমরোজ ভাইয়া, রিফাত ভাইয়া ওরা বিকেলেই চলে গেছে। শুদ্ধ ও ইমরাজ ভাইয়ের সাথেই গেলেন কোথাও। তামিম ভাইয়ার নাকি কিছু কাজ আছে ঢাকায়, ও রয়ে গেছে। জিনাত আপুকে যেতে দেয়নি। আমি, মাহি আর জিনাত আপু মাহির ঘরে বসেছিলাম। মূলত টি পার্টি ছিল 3 জনের। এই কথা সে কথা বলতে বলতে মাহি বলল, প্রেম জিনিসটা কেমন গো জিনাত আপু? আমায় কেন বলছো? এই যে বিখ্যাত লাভারের বিখ্যাত বউ, একে বলো? ও আমার বোঝা শেষ। ইনসায়া ভাবি তো আমার চেয়েও এ বিষয়ে মাথা মোটা, নইলে এই সময় বরকে ছেড়ে আমাদের সাথে বসে আড্ডা দেয়। কপাল কুচকে তাকিয়ে রইলাম শুধু। জিনাত আপু বলল, লাইফের সিক্রেট লাভার মিলা তো লাইফ জিঙ্গালালা। এদের ভালোবাসাটা একপাক্ষিক হয়তো, অপেক্ষার ফল তো। তাই এরা পাগলের মতো ভালোবাসতে জানে। শুধু কি দেখো না, ও তো এসেছে লাভগুরু। তোকে কে বলেছে শুধু সিক্রেট লাভাররাই এত এত ভালোবাসে? জেনারেল লাভাররাও অনেক ভালোবাসে। বফ তার গফকে, বর তার বউকে। তামিম ভাইয়ের গলা শুনে দরজায় তাকালাম। ভাইয়া এগিয়ে এসে আমার মাথায় চাটি মেরে বলল, বেছে বেছে এইটাকে বক্তা হিসেবে বসিয়েছিস? তোদের কমন সেন্স তো গ্যা। যেটুকু জানতি সেটুকু কথার মার পেঁচে ফেলে উল্টে পাল্টে দেবে জিনাত। আগেই বলেছি ওর ভোলা ভালা চেহারার ফাঁদে পা দিবি না। জিনাত আপু তেলে বেগুনে জ্বলে উঠল। শোনো ভাইয়া, পুরো শেহনাজ মঞ্জিল জানে জিনাত কেমন মেয়ে। এসব ফালতু কথায় আমাদের বোনদের মধ্যকার সম্পর্ক নষ্ট করতে আসবা না একদম। ও ওলে, জিনাত কেমন মেয়ে জানে তো সবাই। ইনসুও জানে। বল ইনসু, জিনাত কেমন মেয়ে? বলতো বুনু, জিনাত ভিজে বিড়াল কিনা বলতো? কি, আমি ভিজে বিড়াল? তুমি তাহলে শকুনি। আমি আর মাহি রোবটের মতো ঘাড় নেড়ে একবার এদিক একবার ওর দিক তাকাচ্ছি। এর আগেও এদের ঝগড়া দেখেছি, তবে ইদানিং একটু বেশিই বেড়ে গেছে। আর প্রতিবার তামিম ভাই আগে আগে ঝগড়া বাঁধাতে চলে আসে। এভাবে চলতে থাকলে পরে জিনাত আপুই আমাকে ধোলাই দেবে। ওর হয়ে কিছু বলিনি কেন, তাড়াতাড়ি মাঝখানে দাঁড়িয়ে গিয়ে বললাম, এই তামিম ভাইয়া শোনো, খবরদার আজে বাজে কথা বলবে না আপুকে। ও মা, এই ইনসু, তুই আমার বাসায় থাকতি 2 দিন আগে। আমার নুন খেতি, ব্যাংকে কত সময় এসি বন্ধ থাকতো, ঘামে বিছানোর টাকায় খাইয়ে পরিয়ে মানুষ করেছি তোকে। আর আজ কিনা তুই এই জিনাতের পক্ষে? জিনাত আপু বলল, নাটকের জায়গা পাও না? শেহনাজ মঞ্জিল, ইনসুর দাদু বাসা ও তোমারটা খেয়ে না, মামাদেরটা খেয়ে মানুষ। আর আমি কি জানি না জয়েন্ট ফ্যামিলি হলে কি হবে? মামির হাতে কয়েকটা টাকা ছাড়া বাজার করার জন্য এক কানা করিয়ে দাও না তুমি। মামা সবসময় আমাদের বাসায় গিয়ে আফসোস করে। চোখ বন্ধ করে হতাশার শ্বাস ত্যাগ করলাম। মাহি উৎসাহ নিয়ে বলল, এই দুটোর ঝগড়া বেশ লাগছে তাই না ইনসিয়া ভাবি? বিরক্তি নিয়ে তাকালাম ওর দিকে। দাঁত কেলানি থামালো ও। এর মধ্যে সেজমা এসে বলল, কি শুরু করেছিস তামিম? বাসা ঝনঝন করছে তোর আওয়াজে। তামিম ভাইয়া বলল, ও খালি আমার গলাটাই শুনলে? আর এই যে সাধুবেশী কাক গলার মেয়েটা, এর গলা পাওনি?
জেনাত আপু বলল। এমনভাবে বলছে যেন তোর কোকিল কণ্ঠস্বরে আজাদ মেনশন মোহিত। সেজমা বলল, উফ থাম তোরা। ইঞ্চু, শুদ্ধ দেখলাম তোর বই খাতা সব এনেছে, রুমে গিয়ে দেখ তো মা। চোখ চকচক করে উঠল আমার। এক ছুটে রুমে এসে দেখি সত্যি সব বই আনা হয়েছে। শুদ্ধ পরখ করে করে টেবিল আর সেলফে সাজাচ্ছেন ওগুলো। খুশিতে এক ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম তাকে। শুধু বই আনার খুশি নয়, শুধু শেহনাজ মঞ্জিল গিয়েছিলেন এই খুশিতে। উনি আমাকে না জড়িয়ে ধরে বললেন, আম্মু বলে দিয়েছে তোকে? ভাবলাম একদম সাজিয়ে তারপর ডাক লাগাবো, কিন্তু থ্যাংক ইউ সো মাচ। উনি বুক থেকে সরিয়ে দাঁড় করালেন আমাকে। বললেন, আলাদাভাবে থ্যাঙ্কস কেন বলছিস? আমি তো চাই তুই পড়াশোনা কর। তোকে তো বলেছিলাম যে বই খাতা সার্টিফিকেট সহ সব কিছু আনবো বাসা থেকে। খুশিতে হাঁপাচ্ছি আমি। কোনোভাবে জোরে জোরে শ্বাস নিতে নিতে বললাম, আপনি শেহনাজ মঞ্জিল গিয়েছিলেন তাই না? আব্বু কেমন আছেন? উনি আমার কথা কি বলেছেন আপনাকে? আমাকে নিয়ে যাননি বলে রাগ করলেন বুঝি খুব? বইগুলো এনেছেন বলে উনি খুব মন খারাপ করেছেন তাই না? বলুন না। শুদ্ধ মুখ কালো করে ফেলেন। হাত মুঠো করে চোখ অন্যদিকে সরিয়ে নিলেন উনি। আমার হাসিটাও কমে আসছিল। আবারও জোর করে হেসে তার সামনে দাঁড়িয়ে বললাম, আব্বু প্রথমে খুব বকেছেন আপনাকে তাই না? এমনটাই তো হবে বলুন শুদ্ধ। ওভাবে বিয়ে, তার উপর আজ আমাকেও নিয়ে যাননি আপনি। আর তো আমি শেহনাজ মঞ্জিল যাইনি সিয়া। সবটা থমকে গেল আমার। চুপ হয়ে গেলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সবটা ভুলে শুদ্ধ গিয়েছিলেন আব্বুর কাছে, মিটিয়ে এসেছেন সবটা। কিন্তু উনি যাননি। শুদ্ধ আমার দুগাল ধরে বললেন, সবটা ইমরোজ করেছি, যাইনি ও বাসায় আমি। শ্যামা পাখি একটু বোঝ আমাকে। আমি শত চেষ্টা করেও ছোটো কাকু রাগ মেটাতে পারবো না। চোখ তুলে তার দিকে তাকালাম। শান্ত দৃষ্টিতে চেয়ে থেকে বললাম, কেন? কিসের এত রাগ ওনার আপনার উপর শুদ্ধ? বলতে পারেন কিসের এত ক্ষোভ অভিমান ওনার? একটু থেমে ঝাড়া মেরে ছেড়ে দিলেন উনি আমাকে। আবারও এগিয়ে দুহাত সর্বশক্তিতে চেপে ধরে বললেন, অকারণ, কোনো কারণ নেই। শুধু এইটুকু জেনে রাখছিয়া, আমার বেঁচে থাকার কারণ তুই। তোকে লাগবে আমার, তাই অন্য কোথাও যেতে দেব না তোকে আমি। পরিস্থিতি সবটা ঠিক করে দেবে এক সময় দেখিস। আর ঠিক সেই কারণেই এরপর থেকে তুইও কোনো কারণ জানতে চাইবি না সিয়া, কোনো কারণ না। হাত ছেড়ে দিয়ে রুমের বাইরে বেরিয়ে গেলেন উনি। টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমার। বসে পড়লাম মেঝেতে। নিজেকে প্রচণ্ড অসহায় লাগছে। শুদ্ধ না নিজে সবটা ঠিক করছেন, না আমাকে কিছু করতে দিচ্ছেন। চোখ বন্ধ করে তার কাছে, তার পাশে থাকার যে অটুট ভাবনায় বেঁধেছিলাম নিজেকে, তাতে কিছুটা হলেও চিড় ধরছে। বারবার মনে হচ্ছে এভাবে পরিস্থিতির উপর সবটা ছাড়লে কিছুই কোনোদিনও ঠিক হবে না। আমাকে কিছু করতে হবে, জানতে হবে সবটা, ঠিক করতে হবে সবটাই। রুমে আবছা অন্ধকার জেগে বসেছে। ডিম লাইটের টিমটিমে আলোটা সে অন্ধকারকে আটকাতে প্রতিজ্ঞাবদ্ধ। তবুও যেন আজ পেরে উঠছে না কিছুতেই। চারপাশ আরও ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে আমার। কিচ্ছু ভালো লাগছে না শুধু রমন ব্যবহারের পর থেকে। বিছানায় হাঁটু জুড়িয়ে গুটিসুটি মেরে স্তব্ধ হয়ে বসে রইলাম। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন শুদ্ধ। লাইট জ্বালিয়ে দিয়ে বললেন, মনে হচ্ছিল খাবার খাওয়া নিয়ে রেশ লাগিয়েছিস কারোর সাথে। একদম নাকি মুখে ডিনার শেষ করলি যে। বইগুলো এনে দিলাম, কোথায় পড়তে বসবি তা না, এভাবে বসে আছি। উনি এগিয়ে এসে সামনে বসলেন আমার। কিঞ্চিত ঝুঁকে বললেন, রৌদ্রময়ীর চেহারায় আজ অমাবস্যা কেন? এক পলক তাকালাম তার দিকে। ঠোঁট টিপে হাসছেন উনি। বললেন, পড়তে বসবি না? কাল থেকে পড়তে বসবো। এই কালটা হলো তোর কাল, ফিউচার ইম্পসিবল টেন্স। কোনো দিন আসবে না, তোর পড়াও হবে না আমি জানি। সো নো কাল, সব আজ থেকে। ইচ্ছে করছে না পড়তে? কেন? ভালো লাগছে না? কেন? এমনি কেন? বললাম তো এমনি। কথাটা বলতে বলতে হাঁটু ছেড়ে পাশে ফিরে শুতে যাচ্ছিলাম। শুদ্ধ এক টানে তার বুকে ফেললেন আমাকে। মাথাটা শক্ত করে চেপে ধরে বলেন, এমন করিস কেন তুই শ্যামা পাখি? সময়ের টেনে দেওয়া দূরত্ব সইবে, তোর দূরে সরে যাওয়া না। পুরো পৃথিবীর অপমান সইবে, তোর গম্ভীরতা না। সবার রায় শুয়ে নেবে শুদ্ধ, কিন্তু তোর সামান্যতম অভিমানও সহ্য হবে না ওর। বিশ্বাস কর, সহ্য হবে না। এই কথাগুলো শুনলে কার না ইচ্ছে করবে কথাগুলোর মাঝেই হারাতে। সন্ধ্যাবেলা সবটা ভুলে গিয়ে চুপচাপ তার বুকের মধ্যেই মিশে রইলাম। মাথা তুলেছিলাম একবার। উনি মুচকি এসে কপালে চুমু দিয়ে আমাকে বুকে জড়িয়ে শুয়ে পড়লেন। কখন ঘুমিয়েছি জানিই না, তবে ঘুম ভাঙল কপালে শুদ্ধ ঠোঁটের স্পর্শে। আমাকে চোখ মেলতে দেখে উনি একটা বড়সড় হাসি দিয়ে বললেন, গুড মর্নিং শ্যামা পাখি। একটু হেসে ঠিকমতো উঠে বসলাম। সত্যি সকালে তার মুখ দেখলে রাতের অন্ধকারের মতো সব মন খারাপ কেটে যায় আমার। শুদ্ধ দু হাত তার মাথার নিচে দিয়ে বললেন, আজ হাত লেগে গেছে, সারা রাত জড়িয়ে ধরে রাখা। কম কথা না, তাই না বউ? তার দিকে ফিরলাম।
ওনার ঠোঁটে সেই মোহনীয় হাসি। একরাশ মুগ্ধতা, ভালো লাগা, লজ্জা নিয়ে ফ্রেশ হলাম। ডাইনিংয়ে এসে দেখি জিনাত আপু কাটা চামচ দিয়ে ব্রেড খোঁচাচ্ছে আর পাশে বসা তামিম ভাইয়ের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন। তামিম ভাইয়ের চেহারায় বিরক্তি। আবহাওয়া ঠান্ডা করতে এক গালে হেসে বললাম, গুড মর্নিং। মাহি আর সেজমা জবাব দিল। চুপচাপ বসে গিয়ে মাহিকে ফিসফিসিয়ে বললাম, কি হয়েছে? সেই ঝগড়াই নাকি আবার লেগেছে? এবার তো আরও ইন্টারেস্টিং। মানে? জিনাতাপুর আম্মু ফোন করেছিল, ওর কিছু টিউশন মিস যাচ্ছে। বাচ্চাগুলোর গার্ডিয়ান নাকি খেপেছে, আজই ওকে সোজা তোমাদের বাসায় যেতে বলেছে। আন্টি নাকি ওখানে, তারপর নাকি দুজন একসাথে তাদের বাসায় যাবে। কি আপু আজই? আরে মজার কথাটা তো শোনো। এখানে মজার কে আছে মাহি? জিন ধুরু, পরে ডাকিও ওকে। শোনো, ফুপা অফিস যাওয়ার সময় বলে দিয়ে গেছে তামিম ভাইয়াকে ওকে নিয়ে যেতে। তামিম ভাইয়া তো ওকে নিয়ে যাবেই না, বলেছে কাজ নাকি হয়নি ওর, পরে যাবে। আমি ফট করে বলে দিয়েছি ফুপাকে, কাল তামিম ভাইয়া কাজ ছেড়েই বাসা ঢুকেছিল, ও নিজে বলেছে শুদ্ধ ভাইকে আজই যাওয়ার কথা। অগ্নি দৃষ্টি ছুড়েছিল ভাইয়া এটা শুনে। জানো তো ইনসিয়া ভাবি আবার বলে কি গাড়ি নিয়ে আসেনি, ও ভাড়া বাঁচাতে লোকাল বাসে যাবে। এদিকে জিনাত আপুও যাবে না ওর সাথে। অনেকক্ষণ কথা কাটাকাটির পর ফাইনালাইজ হয়েছে ওরা দুজন একসাথেই যাবে। ফুপা এ বাসায় গাড়ি নিয়েই বেরোতে বলেছে তামিম ভাইয়াকে। কপালে হাত চলে গেল আমার। শুদ্ধ এসে ভ্রু নাচিয়ে বোঝালেন কি হয়েছে। কিছুই বলিনি। সেজমাই বলল আপু ভাইয়া চলে যাবে। জিনাত আপুর যাওয়ার কারণ শুনে উনিও আর কিছুই বলেনি। খাওয়া শেষে অনেক বুঝিয়ে আপুকে রাজি করালাম ভাইয়ের সাথেই যেতে। বেশ অনেকটা সময়ে আমার সাথে কাটিয়ে শেওনাজ মঞ্জিলের জন্য বেরিয়ে গেল জিনাত আপু। শুদ্ধ অফিস গিয়েছেন আজ। দিনটা কেটেছে বইয়ে মুখ গুজে। এত এত পড়া দেখিয়ে দিয়ে গেছেন। এই তো শুরু হয়ে গেল আমার লাইফের আরেক অধ্যায়। বর যখন টিউটর, রাতে পড়িসনি, আজ সারাদিনে এগুলো কমপ্লিট না হলে শাস্তি আছে। শুদ্ধর এটুক কথায় যথেষ্ট ছিল ওই সাদা কালো বইয়ের চোখ আটকে রাখার জন্য। একদিনে আইনস্টাইন হব আজ আমি, এই ভাব নিয়ে হাই তুলতে তুলতে পড়েছি কিছুটা। বিকেলের দিকে চা নিয়ে ড্রয়িং রুমে বসেছিলাম মাহি, মামি, সেজমার সাথে। সেজু কাকুর সাথে শুদ্ধ একটা ব্রিফ কেস নিয়ে বাসায় ঢুকলেন। সেজমা আমার দিকে তাকিয়ে বলল, ইনসু তুই রুমে যা। কাকুর খাবারটা? কাকু আমাকে প্রশ্ন ছুড়ে দিয়ে সেজু কাকু দাঁড়িয়ে গেছেন। শুধু এক পলক তার দিক, এক পলক আমার দিক তাকে নিঃশব্দে হেসে টাইটা টানতে টানতে উপরে চলে গেলেন। কিছু না বুঝিয়ে আমি কাকুর দিকে এগিয়ে গিয়ে বললাম, কাকু আপনার কে তোর কাকু? মানে শ্বশুর হই না? আব্বু বলে ডাকবি নাকি? ইয়াদের মতো আব্বু ডাক শোনার যোগ্যতা আমার নেই? আমাকে ডাকা যাবে না আব্বু বলে? আমি কি? না কাকু এসব আপনি আবার কাকু। ও তো আমাকেও এখনও সেজমা বলেই ডাকে। সেজমাও গাল ফুলিয়ে বসে ঠোঁটে জোর করে হাসি টেনে বললাম, বেশ আব্বু আম্মু। ওনারা হাসলেন। সেজমা বলল, যা ইনসু শুদ্ধকে ডেকে নিয়ে আয়, একসাথে খেয়ে নিক বাপ ছেলেতে। মাথা নেড়ে রুমে চলে আসলাম। শুদ্ধ ওয়াশরুম থেকে সবে ফ্রেশ হয়ে বেরিয়েছে। একটা কালো টি শার্ট ট্রাউজার পরেছেন। কপালের সামনে চুলগুলো হালকা ভেজা, ভেজা মুখে বিন্দু বিন্দু পানি। ওসব ছেড়ে ঘাড়ে লেগে থাকা অদৃশ্য পানি মুছতে ব্যস্ত উনি। হাঁটতে হাঁটতে টেবিল থেকে কিছু কাগজ বিছানায় ব্যাগ থেকে কিছু টেবিলে রাখছেন। এগিয়ে গিয়ে টেবিলের পাশেই দাঁড়িয়ে মাথা নিচু করে রেখে বললাম, টায়ার্ড? উনি থেমে গেলেন। তোয়ালাটা চেয়ারে রেখে সামনে দাঁড়ালেন আমার। দুহাত পিছনে নিজের পিছনে দিয়ে কিছুটা ঝুঁকে দাঁড়ালেন। আমি একটু পেছোতেই উনি আরও ঝুঁকে কপালে ঠোঁট ছুঁয়ে বললেন, ছিলাম, এখন নেই। নাকে নাক ঘষে দিলেন উনি। চুল কানে গুজে দিয়ে সরে দাঁড়িয়ে বললাম, আপনাকে খাওয়ার জন্য ডাক। ফোন বেজে উঠল ওনার। নাম্বারটা দেখে শুদ্ধ তাড়াতাড়ি রিসিভ করলেন কলটা। ব্যস্ত হয়ে বললেন, কোথায় তুই? কেমন আছিস? এভাবে এতগুলো দিন তোকে কতবার কল করেছি, একটা বার তো রিসিভ করবি কলটা? আজই, এখনই? শুদ্ধ তাকালেন আমার দিকে। কিছু একটা ভেবে বললেন, আচ্ছা বেশ, আসছি। কল কেটে আবারও কাউকে ফোন করলেন উনি। বললেন, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে একদম গেটের কাছে গিয়ে দাঁড়া, বেরোবো। এটুক বলেই ফোন রাখলেন শুদ্ধ। কাবারের কাছে গিয়ে কফি কালারের একটা শার্ট বের করলেন উনি। ওটা বেডে রেখে আরও কিছু খুঁজতে লাগলেন। আমি একটু বিব্রত হলাম। কে এমন কল করছিল? সবাই ফিরলেন। আবার এখনই বেরোবেন? এগিয়ে গিয়ে বললাম, এখনই বেরোবেন? কোথায় জিজ্ঞাসা করবি না? না, সাবধানে যাবেন আর তাড়াতাড়ি ফিরবেন। বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছি। কপালে ভাঁজ পড়ল আমার। টের পাচ্ছি, তবুও শুদ্ধকে বুঝতে দেওয়া যাবে না। আরও চোখে বেডে রাখা শার্টটার দিকে তাকালাম। ওটা পড়লে 1000 মাইল দূরে থেকেও 1000টা মেয়ের চোখে পড়বেন উনি। মাত্রাতিরিক্ত ফর্সা বলে হালকা রঙের শার্টটা পরে যেখানেই দাঁড়াবেন মাঝ রাস্তার হেডলাইটের মতো জলজল করতে থাকবেন একদম। অনেক কিছু করতে ইচ্ছে করছে শার্টটার সাথে। শুদ্ধ বলেন, তোর এই কালারের কোনো জামা নেই সিয়া? একটু চমকে উঠলাম আমি। বিস্ময় নিয়ে তাকালাম তার দিকে। উনি ভ্রু নাচিয়ে বলেন,
কিছু জিজ্ঞাসা করেছি। আমার জামা কেন? দান করে দেব কাউকে। যেমন আমিও যাচ্ছি 1000টা মেয়ের চোখে পড়তে, তেমন জামাটাও বিসর্জন দে। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে দুটো জামা বের করলাম, একটা পুরোপুরি কফি কালার, একটা কফি আর ব্ল্যাক মিক্সড। শুদ্ধ সামনে ধরে বললাম, দুটোই দিয়ে দেব, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। যাকে বলবেন তাকে, আপনার বেরোনো লাগবে না। উনি 2 আঙ্গুল কপালে ধরে হেসে দিলেন। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। কথাটা বলে নিজের উপরই রাগ হচ্ছে, এভাবে বলার দরকার ছিল না মোটেও। শুদ্ধ এগিয়ে এসে বললেন, জ্বলন্ত উল্কাপিণ্ড, একসাথে বেরোবো আমরা। ফ্রেন্ড সার্কেলের সবাই শুদ্ধর বউ দেখবে বলে অস্থির হয়ে আছে। শুনেছি রিসেপশন দেরিতে করব, তাই আর ওয়েট করতে নারাজ সবাই। একটা রেস্টুরেন্টে একসাথে হয়েছে, ফোন করে তোকে নিয়ে পৌঁছতে বলো। রেডি হয়ে নে অ্যাজ সুন অ্যাজ পসিবল। হাসি ফুটলো আমার মুখে। তাড়াতাড়ি চেঞ্জ করে নিলাম। কফি কালারের গাউনটাই পরলাম। সাজ বলতে ঠোঁটে লিপস্টিক দিয়েছি শুধু। সামনের ছোট চুলগুলো ছেড়ে বাকি সব ব্যান্ড করে দিয়ে বাঁধা সাইড ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দাঁড়ালাম শুদ্ধর সামনে। উনি ফোনটা পকেটে পুরে তাকালেন আমার দিকে। চোখ নামিয়ে নিলাম। হুট করে কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নিলেন উনি আমাকে। চুলের ব্যান্ড খুলে দিয়ে এলোমেলো করে দিলেন চুলগুলো। তারপর আলতোভাবে ঠোঁটে আঙুল ছুঁয়ে দিলেন। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলেন, একটু বেশি বোল্ড লাগছিল। ইনসিয়া ভাবি? মায়ের ডাক শুনে লাফিয়ে শুদ্ধর কাছ থেকে সরে দাঁড়ালাম আমি। শুদ্ধ দাঁতে দাঁত চেপে দরজা খুললেন। মায়ের সেই ইনোসেন্ট হাসি। শুদ্ধ কড়া গলায় বললেন, তোকে একদম গেটে দাঁড়াতে বললাম না? ভাবলাম 10 মিনিটের আগেই রেডি হয়ে গেছি, ইনসিয়া ভাবি রেডি হলো কি না দেখে আসি, তাই তোর এই বাহানার তো। আবারও ফোন বেজে উঠল শুদ্ধর। বিরক্তি নিয়ে রিসিভ করে মায়ের দিকে তাকিয়ে বললেন, আসছি আসছি। ফোন রেখে আমাদের দুজনের দিকে তাকিয়ে বললেন, যাওয়া যাক। মাথা নেড়ে বেরিয়ে এলাম। আমি জানি তার বন্ধু মহলে আমি যেন কোনো রকম অস্বস্তিতে না পড়ি, এই জন্যই মাইকেও নিয়ে যাচ্ছেন উনি। আজ প্রথম শুদ্ধর সাথে ওনার বউর পরিচয় বেরোচ্ছি। কিছুটা ভয়, কিছুটা লজ্জা, কিছুটা অস্বস্তি, সব মিলিয়ে এক অচেনা অনুভূতির সৃষ্টি হচ্ছে ভেতরটায়। তবে সবটার মধ্যেও এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পাচ্ছি, শুদ্ধর কিছুটা স্বাভাবিকতা। আর আমার চাওয়া তো এটাই, এভাবে যেন আস্তে আস্তে ঠিক হয়ে যায় সব কিছু। বড় টেবিলটাল এক প্রান্তের চেয়ারে কাচুমাচু হয়ে বসে আছি, আরেক প্রান্তে শুদ্ধ বেশ সুন্দর পায়ের উপর পা তুলে বসে মিটমিটিয়ে হাসছেন। মায়ের পাশেই বসে সুন্দর মতো গালা হাত দিয়ে সবাইকে দেখে চলেছে। আর আশেপাশের কয়েকজনের চোখ বিস্ময় আমার দিকে তাকিয়ে। এক আপু বলে উঠল, শুদ্ধ, এই বাচ্চা মেয়েটা তোর বউ? পাশের আরেক আপু বলল, এই বালিকা বধূ কোত্থেকে এনেছিস তুই শুদ্ধ? এক ভাইয়া বলল, শুদ্ধ, ভাবির বয়সটা কিন্তু একটু বেশিই কম। আরেক ভাইয়া তার মাথা চাটি মেরে বলল, ওর বয়স নিয়ে কমেন্ট করার আগে কথা বল শেখ ডাফার, একটু বেশি কম কথা বুঝিস না তুই? আর ডাফার আমি? এনিওয়েজ, তোর সাথে পরে ডিল করছি। কোথায় ছিলাম আমি? ও হ্যাঁ, ভাবিটা ছোট মানুষ, তোকে সামলানো তার পক্ষে। একটার পর একটা কথা এভাবে শুনে চলেছি, কিছু বলতে তো পারবই না। অপেক্ষা করে আছি কখন শুদ্ধ মুখ খুলবেন। উনি একটু নড়ে চড়ে বসলেন। মনে মনে খুশি হলাম আমি। ভাবলাম এবার হয়তো উনি কিছু বলবেন। আমার ভাবনার কাঁথায় বরাবরের মতো আগুন দিয়ে উনিও মাহির মতো টেবিলে হাত রেখে তাতে থুতনি ঠেকিয়ে বসলেন। আগ্রহ নিয়ে শুনতে লাগলেন সবার কথা। মনে মনে নিজের কপালে 1000টা চড় লাগালাম। কপালটাই এমন আমার। এই লোককে নিয়ে যা ভাববো উনি তো তার উল্টোটাই করবেন। এক ভাইয়া বললেন, কিরে শুদ্ধ, এভাবেই শুনবি শুধু, কিছু বলতো? উনি এতক্ষণে মুখ খুলেন। বেরোজ গলায় বললেন, আমি কি বলবো? তোরাই বলতে থাক, আমি শুনি। শুদ্ধর বউ বলে কথা, পেট পুড়ে খাইয়ে তো দেব, কিন্তু ওকে নিয়ে প্যারাগ্রাফ না রচনা করলে তোদের তো আত্মিক শান্তি মিলবে না। সো ইউ মে কন্টিনিউ। ওরা সবাই মিলে হাসাহাসি করতে লাগলো। এদিকে আমি ঠোঁটে মেখে হাসি ঝুলিয়ে রইলেও হাত পা ঘেমে উঠছে আমার। শুদ্ধকে কয়েকশো কথা শোনাবো আজ বাসে গিয়ে, সেগুলোই গোছাচ্ছি বসে বসে। সবার সামনে এভাবে বসিয়ে এইসব কথা শোনালেন উনি আমাকে। হাসির পর্ব শেষে শুদ্ধ বললেন, ওকে গাইস, লেট মি কনফেস, এই সেই রৌদ্রময়ী শ্যামা পাখি যার জন্য শুদ্ধ 24টা বছর এতটা কাল সিঙ্গেল ডিগ্রি নিয়ে বেঁচে আছে। আর ওর বয়সটা, বিয়েটা কিন্তু ওর 18 শেষ হওয়ার পরেই করেছি, সো ওটা ম্যাটার করে না। দ্য মেন থিং ইজ শি ইজ মাইন। ভাইয়ারা সবাই তার কাজ চাপড়াতে চাপড়াতে হেসে বললেন, ও হো ভাই, জিও। এক আপু বলল, কি দিলি তুই ইয়ার, বিয়েটা শেষমেশ ওকেই করলি? এই জন্যই ফোনে তোর বউয়ের নাম 1000 বার জিজ্ঞেস করাতেও বলি না তুই, এই এত বড় ছটকাটা একদম সামনে থেকে দিবি বলে? শুদ্ধ হেসে ঘাড় নাড়লেন। এই আপুটার কথায় কিছুটা হা হয়ে আছে আমি। তার মানে শুদ্ধ ওনাদের সবাইকে আগেই বলেছেন আমার কথা?
তার রৌদ্রময়ী শ্যামা পাখির কথা এবার লজ্জা লাগতে লাগলো আমার। শুদ্ধ একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন আমাকে। এর মধ্যে পীযূষ নামের এক ভাইয়া উঠে গেলেন, আর শুদ্ধ তার ফোনটা বের করে কাউকে কল লাগালেন। আসার পর থেকে কথার ফাঁকে ফাঁকে অনবরত ফোন করে যাচ্ছেন উনি কাউকে। এক আপু বলল, এত কাকে ফোন করছিস শুদ্ধ? আরে অ্যান্ড হেয়ার হি কামস, গিভ ইট আপ ফর মিস্টার আয়ান চৌধুরী। পীযূষ ভাই রেস্টুরেন্টের গেটের কাছে দাঁড়িয়ে আরেকজন ভাইয়ের কাঁধে হাত রেখে বললেন কথাটা। আপাদ মস্তক দেখলাম লোকটাকে। পরনে ইন করা নীল শার্ট, কালো প্যান্ট, কালো শু, স্পাইক করা চুল, ক্লিন শেপ, চেহারা বেশ ফর্সা, লম্বাও। সব কিছুর ঊর্ধ্বে যা ছিল সেটা তার গম্ভীরতা। বাকি সবার মতো হাসি খুশি নননি। শুধু উঠে দাঁড়িয়ে এক ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন তাকে। সে মানুষটা মৃদু হাসি রেখে হাত রাখলেন শুদ্ধের পিঠের উপর। অদ্ভুতভাবে আমার দিকেই তাকিয়ে আছেন উনি। অস্বস্তিতে চোখ নামিয়ে নিলাম। শুদ্ধ ওনাকে ছেড়ে আনন্দের সাথে বললেন, এতক্ষণে আসার সময় হলো তোর? তখন কল করে তো বললি সবার সাথেই আছিস। কোথায় ছিলি তুই এই কদিন? অফিসেও নেই, ফোনও রিসিভ করছিস না। আন্টিকে ফোন করেছিলাম, সে বলল বোনকে নিয়ে নাকি বাইরে গেছিস। তোর বোন? রিল্যাক্স, একসাথে এতগুলো প্রশ্ন করলে কিভাবে উত্তর দেব? আর এসেছি যখন, প্রশ্নগুলোই আগে কাটানোর চেষ্টা করব। হ্যাঁ, কিন্তু তুই? ভাবিকে তো দেখাই আর। ওনারা এগুলেন আমার দিকে। শুদ্ধ বলেন, সিয়া ও আয়ান, আয়ান চৌধুরী আমার একদম ছোটোবেলার ফ্রেন্ড, বলতে পারিস সবচেয়ে পুরনো। আর আয়ান এই তো, এই সে। আমি সালাম দিলাম ওনাকে। উনি উত্তর নিয়ে বললেন, কেমন আছো ইনসিয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। শুদ্ধ বললেন, আয়ান তুই জানিস ওর পুরো নাম ইনসিয়া? আয়ান ভাইয়া হালকা হেসে বললেন, ভুলে যাচ্ছিস কেন? তোর বিয়ের দিন আজাদ মেনশন সাজানোর দায়িত্বে আমি ছিলাম। তাছাড়া আজাদ গ্রুপের সিইও হিসেবে সেই গ্রুপের একমাত্র উত্তরসূরির বউয়ের নাম জানা, ইজ ইট এ বিগ ডিল? শুদ্ধ নিজ দিক তাকে অদ্ভুতভাবে হেসে বললেন, এর থেকেও আরেকটা বড় কারণ আছে আয়ান। আয়ান ভাইয়া খানিকটা থমকে গেছেন। শুদ্ধ নিজেকে আবারও স্বাভাবিক করে নিলেন। আয়ান ভাইয়ের কাঁধে হাত রেখে বলেন, তুই আমার বেস্ট ফ্রেন্ড, সো অ্যাম আই। তাই এটুক বাড়তি খোঁজ নিতেই হতো তোকে। অ্যাম আই রাইট? আয়ান ভাইয়া মাথা উপর নিচে নাড়ালেন। এক আপু বলল, এই তুই কাকে নিয়ে আসলি পীযূষ? শুদ্ধর বেস্ট ফ্রেন্ড এসে গেছে, এবার আমাদের সবার পাতা তো কেটে গেল। ঠিক বলেছিস প্রত্যাশা, আয়ান এসেছে না, শুদ্ধ এবার পারলে ওকে কোলে করে নিয়ে ঘুরে। সবাই হাসতে লাগলো আবারও। আমি আরও চোখে মাহির দিকে তাকালাম। হাঁ করে আয়ন ভাইয়ের দিকে তাকিয়ে আছে ও। অস্থির লাগতে শুরু করলো আমারই। এভাবে সবার সামনে একটা ছেলের দিকে তাকিয়ে আছে কীভাবে ও? ওর হাতে টান মেরে নিচু আওয়াজে বললাম, মাহি চোখ সরাও। ও ওভাবে তাকিয়ে থেকেই বলল, আমার চোখ আমার কথা শুনছে না ইনসিয়া ভাবি। কী করছোটা কি তুমি? ভাইয়াটা কি ড্যাশিং, তাই না ইনসিয়া ভাবি? সবগুলোর মধ্যে মাহি তুমি। সিয়া? শুদ্ধ ডাক লাগালেন। এখানে কথা বলার সুযোগ নেই ওর সাথে। চিন্তা একটাই, এখন সবার সামনে কোনো সিনক্রেট না করলেই হয়। খাওয়া শেষে আপুগুলোর সাথে কথা বলছিলাম। প্রত্যাশা, ইতি, সামিহা শুদ্ধ আয়ন ভাইয়ের সাথে একসাথে দাঁড়িয়ে বাকি সবার সাথে কথা বলছেন। ইতি আপু বলল, জানেন সিয়া, তোমার কথা অনেক শুনেছি শুদ্ধর কাছে। ও ঠিক যেভাবে বলেছিল তোমার বিষয়ে সবটাই একদম আয়নার মতো প্রতিফলিত হচ্ছে তোমার মাঝে। আসলে অনেক ভালোবাসি ও তোমাকে। এতটা ভালো না বাসলে এইভাবে কারো বর্ণনা দেওয়া যায় না। প্রত্যাশা আপু বলল, ঠিক বলেছ, একসাথে পড়েছি 4 বছর। বরাবরই ও অ্যাটিটিউড বয়, ভার্সিটির হাজারটা মেয়ের ক্রাশ, কাউকেই পাত্তা দিত না। হুট করে একদিন বলে উঠল এক শ্যামা পাখির প্রেমে পড়েছে। তারপর থেকে ওর মুখে এই শ্যামা পাখি ছাড়া অন্য কিছু শুনিনি। ডিটেলস জানতে চাইলে এক কথা বলতো, যেদিন অধিকার বোধটা করে নিতে পারবে সেদিন বলবে। আজ দেখো, ওর ঘরের বউ তুমি, সে পরিচয় আমাদের সবার সামনে তুমি। সামিহা আপু বলল, ওকে বুঝতে শেখো ইনসিয়া, আমরা ওর ব্যাটসম্যান ঠিকই, কিন্তু কোনোভাবেই বুঝে উঠিনি ওকে। হয়তো শুধু ব্যাটসম্যান বলেই বুঝিয়ে উঠিনি ওকে। আমাদের কাছে শুদ্ধ মানে বরাবরই রহস্য। 2 বছর আগে থেকে সেটা আরও গম্ভীর। সবটাই নিজের মাঝে গুটিয়ে রেখেছ, কাউকেই বলেনি, ইনফ্যাক্ট আয়ানকেও না। আয়ান আর শুদ্ধ কিন্তু দো জিসেম একজন টাইপ। তবুও আয়ানও নাকি বুঝতো না কি হয়ে যেত ওর হুটহাট, নাকি বোঝার চেষ্টাই করতো না কে জানে। সবটাই শুনলাম চুপচাপ। শুদ্ধর এগিয়ে আসলেন আমাদের দিকে। এক ভাইয়া বললেন, তাহলে ইনসিয়া, সব কথা শেষ কথা, তুমি বোন, আমাদের অনেক জুনিয়র, তোমার নাম ধরেই ডাকবো আমরা। তখন এমনি জাস্ট লেগ পুল করতে ওসব বলেছি, কিছু মনে করনি তাই না? মুচকে হেসে মাথা নেড়ে না বললাম। ভাইয়াটা আমার হাতে একটা গিফট বক্স ধরিয়ে দিয়ে বলেন, এটা আমার তরফ থেকে, এসব কোনো বাহানা নয়, নিতেই হবে। শুদ্ধ বললেন, এসব আবার কেন নাফি? তোকে কি? শুধু রাফি নয়, আমরা সবাই ছোটোখাটো কিছু গিফটস এনেছি ইনসিয়ার জন্য। আর তুই একটা কথা বলবি না? স্টে আউট অফ ইট।
সামিয়া আপুর চোখ রাঙানিতে শুদ্ধ 2 হাত তুলে পিছিয়ে গেলেন। সবাই হেসে দিল তার কাজে। একে একে সবাই উপহারগুলো দিয়ে শুভকামনা জানিয়ে বেরিয়ে যেতে লাগলো। শুদ্ধ পুরোটা সময় আয়ন ভাইয়ের পাশে দাঁড়িয়ে থেকে বিদায় জানালেন সবাইকে। মাহির তখনও কোনো হেরফের নেই। সবাই বেরিয়ে গেলে আয়ন ভাইয়া শুদ্ধকে বললেন, শুনেছি তোদের এঙ্গেজমেন্টটা 2 বছর আগে হয়েছিল। শুদ্ধ অন্যদিকে তাকে শব্দহীন হাসলেন কিছুটা। তারপর আয়ন ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, অনেকটাই জানিস দেখছি, অনেকটাই লুকিয়ে গেছিস দেখছি। এটা টোটালি ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট ছিল। কোনটা? এনগেজমেন্ট না লুকিয়ে যাওয়াটা? আয়ন ভাইয়া একটু অবাক হয়ে তাকিয়ে রইলেন তার দিকে। তারপর নিজেকে সামলে বললেন, ও যাই হোক ইনসিয়া, তোমার জন্য কোনো গিফট আনিনি আমি তো। ইটস ওকে, আপনি সময় করে এখানে এসেছেন, এটাই যথেষ্ট। বলছো আমার আশাটা তোমার জন্য এনাফ ছিল? কিছু বলার মতো খুঁজে পেলাম না। এত গুরু গম্ভীর একটা লোক শুদ্ধর বেস্ট ফ্রেন্ড কীভাবে হতে পারে সেটাই ভাবছি। অবশ্য ওনার পার্সোনালিটি বলে দিচ্ছিল উনি রকচটা টাইপেরই হবেন, আর মাহি এই পার্সোনালিটিতেই আটকে আছে। আমি শুদ্ধর দিকে তাকালাম। উনি পকেটে 2 হাত গুজিয়ে আয়ন ভাইয়ের মুখের দিকে অতি আগ্রহ নিয়ে তাকিয়ে আয়ন ভাইয়া শব্দ করে হেসে বললেন, রিল্যাক্স, খুব তাড়াতাড়ি তুমি তোমার গিফট পেয়ে যাবে। অ্যান্ড ট্রাস্ট মি আয়ন চৌধুরী এমন কিছু গিফট করবে তোমাকে যা আজীবন মনে থাকবে তোমার। আজীবন মনে রাখার মতো গিফট? ভেতরটা অস্বাভাবিকভাবে ধক করে উঠল আমার। তবুও জোর করে হাসি টানলাম ঠোঁটে। আয়ন ভাইয়া শুদ্ধর দিকে ফিরে বললেন, আজ আসি, ভালো থাকিস। অফিস জয়েন করবি কবে থেকে? জানিসই তো, তোকে ছাড়া আজাদ গ্রুপ অচল। আয়ন ভাইয়া খানিকটা হাসলেন, বললেন, অচল? এটা বাড়াবাড়ি বললি না তুই? তোকে নিয়ে যাই বলবো কম পড়বে। শুদ্ধর কাছে আয়নকে নিয়ে বলার শেষ নেই। অ্যান্ড ইউ নো দ্যাট। হয়েছে হয়েছে, বউকে ফেলে বন্ধুকে নিয়ে পড়লি। তোর বউ রাগ না করে ফেলে আবার। এনিওয়েজ, কাল থেকে চেষ্টা করব অফিস যাওয়ার। শুদ্ধ জড়িয়ে ধরলেন ওনাকে। আয়ন ভাই আমার দিকে তাকিয়ে পিঠে 1 হাত রাখলেন তার। শুরু থেকে আরেক ভাইয়া ডাক লাগাতেই উনি চলে গেলেন সেদিকে। আয়ন ভাইয়া যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বললেন, টেক কেয়ার। মাথা নাড়লাম। উনি বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু মাহির সামনে দাঁড়িয়ে গিয়ে বললেন, ইউ টু টেক কেয়ার। মাহি লাজুক হাসলো। উনি বেরিয়ে গেলেন। সবার সবটাই ঠিক আছে, কিন্তু আয়ন ভাইয়ের ব্যবহার মোটেও সুবিধা লাগছিল না। ওনার কথাবার্তা, আচরণ, গম্ভীরতা কোনোটাই ভালো লাগেনি আমার। শুদ্ধ ওনাকে নিয়ে কতটা এক্সাইটেড, আর উনি শুদ্ধকে নিয়ে তার মাঝে আলাদা কোনো উপলব্ধি চোখে পড়েনি আমার। তার উপর মাহের বিষয়টাও ভাবাচ্ছে। গাড়িতে শুদ্ধ ড্রাইভ করতে করতে বললেন, কি এত ভাবছিস বলতো তুই সিয়া? কিছু না। এক কাজ কর, আমার কাঁধে মাথা রাখ, বেটার ফিল করবি। পেছনে তাকালাম। মাহি কানে হেডফোন গুজে জানালায় হাত রেখে মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে। শুদ্ধর কথা মতো তার কাঁধে মাথা রাখলাম। সত্যি শান্তি লাগছে। তবুও কেন জানি না কোথাও কোনো অজানা আশঙ্কা চারপাশ থেকে ঘিরে ধরতে লাগলো আমাকে। কেমন যেন ভেতরটা ভারী ভারী লাগছে আমার। ভয় হতে লাগলো হঠাৎ করেই। সবটা এভাবেই থাকবে তো? কলটা রিসিভ করবেন না শুদ্ধ, প্লিজ। ওই কল আপনি রিসিভ করবেন না। শুদ্ধ কপাল কুঁচকে আমার দিকে একটু তাকিয়ে থেকে কলটা রিসিভ করলেন। চোখ খিচে বন্ধ করে নিলাম আমি। রাতটা শুদ্ধর বাহুডোরে কেটেছে। সেই সাথে যেন কেটে গেছে মনের সমস্ত ভয়। সকালটাও প্রতিদিনের মতো কপালে তার ঠোঁটে ছোঁয়া এসেছে। কিন্তু সকাল থেকেই জুটেছে আরেক চিন্তা। আলিফ মৌনতা মিলে 50 বারের মতো কল করেছে। রিসিভ করার সাহস হয়নি। ব্রেকফাস্ট শেষে রুমে ঢুকতে আবারও ফোনটা বেজে উঠল। আমি এগোনোর আগে শুদ্ধ পৌঁছে গেলেন ফোনের কাছে। নাম্বারটা দেখে বললেন, ইটস মৌনতা। বারবার মানা করলেন রিসিভ না করতে, শুনলেন না উনি। হ্যালো বলার আগেই ওপাশের কথা চুপ মেরে গেছেন উনি। চেহারা অভূতপূর্ব, কথা শোনার রিয়াকশন স্পষ্ট। কয়েক মিনিট পর তার মুখ থেকে ধীরে গলা বেরোল, হোয়াট দ্য? ওটুক আমি শুনেছি। মনতা কোনো কালে শুনতে পাবে না এখন। সে তো বলতে ব্যস্ত। এভাবে বিয়েটা করে নিয়েছি বলে আমাকে ভেবে নির্ঘাত লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিয়েছে ফোনের ভিতরেই। শুদ্ধ চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে একটু জোরে আকুতি সুরে বললেন, উইল ইউ প্লিজ স্টপ ইট মৌনতা? ফোনে কান থেকে নামিয়ে নিলেন উনি। কল কেটে দিয়েছে হয়তো। শুদ্ধ ফোনটার দিকেই হা করে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে এগিয়ে গেলাম। বললাম, কাকা কি বলেছে ও? উনি ফোনটা হাতে ধরিয়ে দিলেন আমার। বললেন, কল রিসিভ করার পর কি বলেছে তা বলার মতো না, তবে কল কাটার আগে সুন্দর মতো বলল, ইউর নেটওয়ার্ক কভারেজ এরিয়া ডাজ নট অ্যালাউ টু কন্টিনিউ দিস কল রাইট নাও। প্লিজ রিট্রাই এ ফিউ মোমেন্টস লেটার। থ্যাংক ইউ। টু। আমি ফিক করে হেসে দিলাম। কোনোভাবে কেস খেলে আমি ওদের সাথে এমনটাই করতাম। শুদ্ধর কথা মনে পড়তেই হাসি থেমে গেল আমার। চারদিকে তাকিয়ে দেখি সূক্ষ্ম চোখে উনি হাসতে দেখছেন আমাকে। মেকি হাসি দিয়ে বললাম, কল রিসিভ করার পর যা বলেছে ওগুলো আমাকে ভেবে বলেছে। সো আপনি কিছু মনে?
শুদ্ধ মাথা নাড়তে নাড়তে বেডে রাখা ব্যাগটা হাতে নিলেন। অফিসের জন্য বেরোতে যাবেন কি মনে করে আবারও সামনে এসে দাঁড়ালেন আমার। বললেন, তোর জন্য মনতা এতগুলো কথা শোনালো আমাকে? ওগুলো তো আমাকে বলেছে, শুনতে তো আমাকে হয়েছে। মাথা নিচু করে আস্তে করে বললাম, সরি। সকালবেলা রেগুলার মর্নিং কিস আদায় করে নিতে এক্সপার্ট মিসেস ডট ডট ডট। আপনার সরি দিয়ে আমার পোষাবে না। ব্রু কুচকে তাকালাম। শুদ্ধ হাতের ব্যাগটা বিছানা রেখে 2 হাত কোমরে শক্ত করে চেপে ধরলেন আমার। কড়া গলায় বললেন, শাস্তি হিসেবে আজকে একটা স্পেশাল কিস হজম করতে হবে আপনাকে। চোখ বড় বড় হয়ে গেল আমার। বললাম, কি? শুদ্ধ একটা ডেবিল হাসি দিলেন। আশেপাশে তাকালাম। শুদ্ধ সুন্দর মতো এগোতে লাগলেন। তার মুখ চোখ খিচে বন্ধ করে নিলাম। হার্টবিট দ্রুত চলতে লাগলো আমার। হাত পা কাঁপছে এর মধ্যে। ইনসিয়া ভাবি? চোখ মেললাম আমি। শুদ্ধ আরও শক্ত করে চেপে ধরলেন আমার কোমর। যেন কিছু কানে যায়নি তার। চোখ জোড়া বরং বলছে আজ এই ডাক কোনো মতে তাকে থামাতে পারবে না। কোনো মতে গলা দিয়ে বেরোলো, মাহি। দরজা লকড। আসবে নাও আর কিছু? আমি। উনি ওভাবে আমাকে ধরে রেখে বলেন, এক পা নড়লে আজ মাহিকে আজাদ মেনশন থেকে বের করে দেব। চোখ বন্ধ করে ওভাবে রইলাম। শুধু আস্তে ধীরে কোমর ছেড়ে 2 গাল ধরলেন আমার। নাক লাগিয়ে আমার গালে ঘষতে লাগলেন উনি। কেঁপে উঠে জামা খামচে ধরলাম। উনি আলতোভাবে মাথা তুলে ধরে ঠোঁট ছোঁয়ালেন আমার থুতনিতে। ঘোর লাগা কণ্ঠে বললেন, দিস নট সাইন। এটুক বলে উনি ছেড়ে দিলেন আমাকে। চোখ খুলে দম আটকে 2 সেকেন্ড দাঁড়িয়ে রইলাম। শুধু সে বাঁকা হাসি। এক ছুটে দরজা খুলে বেরিয়ে এলাম রুম থেকে। দরজা মাইকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখলাম। ওর রুমে এসে খাটে হাঁটু জড়িয়ে বসে পড়লাম আমি। কান গরম হয়ে আছে আমার। মাহি রুমে ঢুকে বলল, কি হয়েছে ইনসিয়া ভাবি? এভাবে লাল হয়ে যাচ্ছ কেন? গরম লাগছে? কি বলবো ওকে? লজ্জা, লজ্জায় আমি এভাবে? ছি, এটা মাহির চোখে পড়ছে? তাহলে তো শুদ্ধও দেখেছেন। 2 হাতে মুখ ঢেকে নিতে গিয়েও থেমে গেলাম। কোনো মতে নিজেকে সামলে গলা ঝেড়ে বললাম, কই কিছু না তো। আর ইউ শিওর? অবশ্যই তোমার খবর তুমি বলতে পারবে না। ওয়েট, শুদ্ধ ভাইকে জিজ্ঞাসা করি। উঠে দাঁড়িয়ে ওর মুখ চেপে ধরলাম। আরে আরে করছিটা কি? সিয়া, আসছি আমি। সিদ্ধর গলা। অফিসের জন্য বেরোচ্ছেন? আগে উনি যাক, তারপর এই রুম থেকে বেরোবো আমি। মায়ের কথা যদি সত্যি হয় তবে এই লাল মুখ চেহারা নিয়ে তার সামনে যাওয়া অসম্ভব আমার। একেবারে ইম্পসিবল যাকে বলে। বইয়ের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছি। শুদ্ধ বেরিয়েছেন 10 মিনিটও হয়নি। রুমে এসে বেডে চিরকুট পেলাম। তাতে লেখা, লক্ষ্মী বোর মতো লিস্টের টপিকগুলো পড়ে কমপ্লিট করে রাখবি, নইলে আমার শাস্তির ডেমো সবেমাত্র পেয়েছিস তুই। টেবিলে তাকালাম। মনে হচ্ছে বইগুলো চেঁচিয়ে বলছে, তোর আমাদের স্পর্শ করার কোনো অধিকার নেই, দূরে থাক। যতই চেষ্টা করিস কোনোদিনও তুই আমাদের মন পাবি না। একটা দীর্ঘশ্বাস ফেলাম। এর মধ্যে ফোনটা বেজে উঠল। মৌনতা ফোন রিসিভ করতেই সরি কান থেকে নামিয়ে নিলাম ফোনটা। 10 সেকেন্ড পর কানে নিয়েও ওর সেই সরি। জোরে শ্বাস ফেলে বললাম, এবার থাম। ইনসু, আমি কিন্তু শুদ্ধ ভাইকে হয়েছে আর বলতে হবে না। ইনসু, আমি ন্যাকামো থামাবি? আমি ন্যাকামো করি? মনু প্লিজ ইয়ার, এই টপিক ছাড়। শুদ্ধকে বলেছি আমি, উনি রাগ করেনি তোর উপর। রিয়েলি গ্রেট। তবে তুই এটা কি করলি বলতো? এইভাবে বিয়ে? রে আবার ওই কথা? শক্তভাবে বললাম। আলিফের মতো বিয়ের ভজন শুরু করিস না ইয়ার। রাগটা কিন্তু পুরোপুরি কমেনি তোর উপর আমার। ডাহা মিথ্যে কথা বললাম। মনে মনে এক চিমটি ভালোবাসা তোর কথার জন্যই শুদ্ধ। তখন গলা ঝেড়ে বললাম, আছিস? আচ্ছা ইনসু শোন, আমি এমন একটা কথা বলবো না এখন, তোর রাগ উড়ে যাবে একদম। কি এমন কথা? বলছি। আগে বল, তুই বসে নাকি দাঁড়িয়ে? কেন? দাঁড়িয়ে থাকলে জলদি কোথাও বসে পড়, কারণ আমি তোকে এমন নিউজ দেবো না তুই লাফিয়ে উঠবি, একদম পড়ে যাবি। হেয়ালি না করে বল নাকি। ইনসু, ইউএসের যে ভার্সিটিতে তুই অ্যাপ্লাই করতে চেয়েছিলি, কালই ওটার অ্যাডমিশন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। অ্যান্ড গেস হোয়াট? ফরেনারদের জন্য লাস্ট ডেট ফিক্সড করেছে আগামী মাসের 12 তারিখ। আর নতুন সেমিস্টারে ক্লাস শুরু 3 মাস পর থেকেই। চোখ চকচক করে উঠল আমার। বসে থেকে দাঁড়িয়ে গেছি আমি। কিন্তু পর মুহূর্তেই টেবিলে থাকা শুদ্ধর ছবিটা চোখ পড়তে সামলে নিলাম নিজেকে। শুদ্ধকে পেয়ে আমি পরিপূর্ণ। এটুক ভেবে হাসি টানলাম ঠোঁটে। মৌনতা বলল, কী রে, কেমন দিলাম? এবার এটা বলিস না তুই আগে দেখেছিস সেটা। কজ আমি জানি তুই দেখলে অবশ্যই আমাকে বলতি। আফটারঅল তোর লাইফের মোটো। মৃদু হেসে বললাম, আমি এই অ্যাপ্লাই করছি না মনু। ওয়েট, মজা করিস না ইনসু। আমি সত্যি বলছি, সত্যি অ্যাডমিশন অ্যাপ্লাই শুরু হয়েছে। আমিও সিরিয়াস। আমার সত্যিই ফরেন ডিগ্রির কোনো ইচ্ছে নেই আর। কী বলছিস ডাকি তুই ইনসু? ঠিকই বলছি মনু। চাই না ইউএসএ যেতে, চাই না
ওখানে পড়তে। আমি সারাটা জীবন শুদ্ধের কাছে ওনার ছায়া হয়ে থাকতে চাই। পড়াশোনাটা তো এখান থেকেও করতে পারবো, কিন্তু তাকে ছেড়ে থাকতে পারবো না। ওনাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না আমি মনু। আমি মোর ওকে ওকে রিল্যাক্স রিল্যাক্স ইনসু। এটা টোটালি তোর ডিসিশন, কেউ জোর করছে না তোকে, কিন্তু এটা তোর স্বপ্ন, রাইট? তুই শুদ্ধ ভাইকে বল যে না না, ওনাকে বলা যাবে না কোনোভাবে। কেন রাগ করবেন ভাইয়া? মানা কি বলছিস তুই মনু? উনি কখনো মানা করবেন না আমাকে। উল্টো যদি কোনোভাবে জানতে পারেন সব ডকুমেন্ট ব্যবস্থা করে জোর করেই আমাকে ওদেশে পাঠিয়ে দেবেন মনু। কিন্তু আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না। ওনাকে তোর ভাইয়াও যাবে তোর সাথে এতে? না, আমও মানে শুদ্ধর আমও ওনাকে ছাড়া থাকতে পারে না। তেমনটা শুদ্ধ আমি আমার জন্য তাদের। তাছাড়া আমার আব্বুও শুদ্ধকে নিয়ে। আঙ্কেল ও কিছু না। শোন মনু, তুই এ বিষয়ে আর কোনো দিন কারো সাথে কথা বলবি না, কারো সাথেই না। বাট এ নিয়ে কথা বলে আমাদের বন্ধুত্ব এখানে শেষ মনু। আমিও আজই জিনা তাপুসহ বাসার বাকি সবাইকেও বলে দেব এই কথাটা কোনোভাবে যেন শুদ্ধর কানে না যায়। আমি সবটা হারাতে রাজি, ওনাকে নয়। মনতে কিছুক্ষণ চুপ থেকে বলো, ইনসু তুই ভালোবাসিস শুদ্ধ ভাইকে? আমিও একটু থেমে গেলাম। ও আবারও বলল, তোর কথা স্পষ্ট ইনসু, তুই শুদ্ধ ভাইকে ভালোবাসিস, তার জন্য সব ছাড়তে পারিস তুই। চোখ বন্ধ করে একটা জোরে শ্বাস নিলাম। সত্যিই তাই, তার জন্য সবটা ছাড়তে শুরু করেছি আমি। ইনসু ভালোবাসিস তুই ভাইয়াকে? হ্যাঁ ভালোবাসি, তাকে খুব ভালোবাসি। কখনো বলেছিস? কি হলো, কথা বলছিস না কেন? কখনো বলেছিস? হোয়াট? তোর মনে হয় না ইনসু এতে ভাইয়া ঠিক কতটা কষ্ট পাচ্ছেন? এই একটা কথা তোদের রিলেশনটাকে আরও সুন্দর করে তুলতে পারে ইনসু। কেন শুধু শুধু তাকে অপেক্ষা রেখেছিস বলতো? মনু সে আমাকে সে সুযোগ। বাহানা দিস না ইনসু, যদি ভালোবাসিস তবে বাহানাকে কেন সুযোগ দিচ্ছিস তোদের মাঝে দূরত্ব এনে দিতে? মনু কি কি বলবি তুই আর? সত্যি করে বলতো, অস্বীকার করতে পারবি এই ভালোবাসি না বলা কথার ভাঁজে তোদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে না? জানি না আমি মনু। উনি আর কোনো কথা না ইনসু, ওনাকে কেন একপক্ষ করে দিচ্ছিস তুই বলতো? বর উনি তোর, তুই বউ ওনার। লিসেন ইনসু, তুই আজই শুদ্ধ ভাইকে বলবি তুই তাকে ভালোবাসিস, নইলে নইলে আমি ভাইয়াকে তোর স্টাডি প্ল্যান নিয়ে সবটা বলতে বাধ্য হব। অ্যান্ড ইয়েস আই এম সিরিয়াস। ও ফোনটা কেটে দিল। চুপচাপ সবটা ভাবতে লাগলাম আমি। ভুলটা কি বলেছ? ঠিকই তো, শুদ্ধ আমার বর, আমি বউ হয়ে ওনার। উনি আমাকে ভালোবাসেন, প্রতি মুহূর্তে তার ভালোবাসার উপমা রাঙাচ্ছেন উনি আমাকে। আর আমি কেন বেঁধে রেখেছি নিজেকে? কেন বা নিজের অনুভূতিগুলো প্রকাশ করছি না শুদ্ধর কাছে? কী কারণে? আব্বু তাকে তার মেনে নেওয়াকে তো শুদ্ধ পরিস্থিতির উপর বিবেচনায় রেখেছেন, তবে আমাদের ভালোবাসা কেন সে পরিস্থিতির শিকার হবে? আমাদের দুজনের অনুভূতি কেন আড়ালে রবে? কেন? না, কোনো মানে হয় না এর। আর এভাবে থাকতে পারবো না আমি, নাই বা শুদ্ধকে এইভাবে আমার অনুভূতির আড়ালে রাখতে পারবো। যা হবার হবে। আর শুদ্ধকে বলবো আমিও তাকে ভালোবাসি, তার শ্যামা পাখিও তাকে ভালোবাসে। আর চিৎকার করে বলবো আপনাকে শুদ্ধ, খুব ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। বেলকনির রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে রয়েছি। পথ দেখে চলেছি সেই কাঙ্ক্ষিত মানুষটার, শুদ্ধর। ভোর সন্ধ্যার আধারে ঘর নিমজ্জিত। নেবু নেবু দুটো মোম টেবিলে। বেলকনির গাছে আজই ফোটা টকটকে একটা লাল গোলাপ তার পাশেই রাখা। শুদ্ধর আসার সময় হয়েছে দেখি মোম দুটো জ্বালিয়েছিলাম, কিন্তু মোম ফুরিয়ে আসছে, ওনার দেখা নেই। সময় যেন কাটতেই চাইছে না, অস্থির লাগছে আমার। কখন শুদ্ধ আসবেন? কখন তাকে বলবো ভালোবাসি তাকে? কখন ফুরবে এই অপেক্ষার রোদ্দুরের উত্তাপ? কখন? মোম নিভে গেল, আরও অন্ধকার হয়ে আসলো ঘর। লাইট জ্বালায়নি বলে তাকাতেও পারছি না সেদিকে। মোবাইলটা ঘরেই রাখা, ওটা এনে শুদ্ধকে ফোন লাগাবো। এক পা এগোনোর সাহস হচ্ছে না আমার। বাগানের লাইটগুলোও জ্বলে উঠল একে একে। বেলকনিটা আলোকিত হলো খানিকটা। গুটি গুটি পায়ে পা বাড়াতে লাগলাম রুমের দিকে। পানিতে ভরে উঠতে লাগলো আমার চোখ। একটু এগুতেই কেউ দরজা খুলে রুমে ঢুকলো। সুইচ অন করে আলো ছড়িয়ে দিল ঘর জুড়ে। উজ্জ্বল আলো সে চেনা মুখ, শুদ্ধ। এক ছুটে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরলাম তাকে। হাতের ব্যাগটা বিছানায় ছুঁড়ে মেরে উনি চুল মুঠো করে নিলেন আমার। শান্ত গলায় বললেন, কি হয়েছে সিয়া? ঘর অন্ধকার ছিল কেন এভাবে? আর ভয় পাচ্ছিস কেন তুই? এই তো আমি এসে গেছি। পিঠের শার্ট আরও জোরে খামচে ধরলাম তার। উনি ঘাড় ঘুরিয়ে পিছনে দেখার চেষ্টা করলেন খানিকটা, তারপর আমার চুলে চুমু দিয়ে বললেন, এমন করছিস কেন সিয়া? কি হয়েছে? হুঁশি ফিরলাম আমি। সত্যি তো, এমনটা কেন করছি আমি? তাকে ভালোবাসি বলার কথা, কাছে আসার কথা আমাদের, তাহলে এভাবে ভয় পাচ্ছি কেন? এমন অজানা আশঙ্কা কেন? ওনাকে ছেড়ে চোখ তুলে তাকালাম আমি। শুদ্ধ আমার গালে হাত রেখে বলেন, একটু লেট করেছি বলে এই অবস্থা? ওকে আর হবে না এমন পাক্কা। তাকে ছেড়ে সরে দাঁড়ালাম। উনি পুরো ঘরে একবার চোখ বুলিয়ে বলেন,
টেবিলে ক্যান্ডেলস কেন? এবার গুটিয়ে দাঁড়ালাম। শুদ্ধ এগিয়ে গিয়ে সে মোম দুটো ছুঁয়ে দিলেন। পাশের গোলাপ ধরতে গিয়েও থেমে গেলেন। মুচকে এসে কিছু না বলে টাইটা টেনে খুলে ওয়াশরুমে ঢুকে গেলেন উনি। নিজেকে শক্ত করে নিলাম আমি। সরিয়ে রাখা বাকি মোম দুটো জেলে রুমের লাইটস অফ করে দিলাম। ওয়াশরুমের দরজা খোলার শব্দে সেদিকে তাকালাম। আবছা আলোয় দেখলাম শুধু শুধু একটা ট্রাউজার পরে একদম খালি গায়ে বেরিয়ে এসেছেন ওয়াশরুম থেকে। কপালের হালকা ভেজা চুল, সিক্ত মুখ ছেড়ে আজও তোয়ালে দিয়ে ঘাড় মুছতে ব্যস্ত উনি। ঘর আবারও অন্ধকার দেখিয়ে আমার দিকে তাকলেন। চোখ পড়তেই তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম আমি। ওড়না আঙ্গুলে পেঁচাতে লাগলাম। ঘাম ঝরতে শুরু করে দিয়েছে এবার। জর্জেটের ওড়নায় ঘাম মোছার বৃথার চেষ্টাও করলাম। শুধু মুচকে এসে তোয়ালেটা বিছানা ছুঁড়ে মারলেন। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম, কিন্তু সে লোক সোজা সুইচের কাছে গিয়ে লাইট জ্বালিয়ে দিল আবারও। ডোন্ট কেয়ার ভাব নিয়ে আয়নার সামনে দিলে চুল নাড়তে নাড়তে বোল দোনা যারা গানের হুইস্টলিং করতে লাগলেন শুদ্ধ। কিছুটা রাগে কপাল কুঁচকে আসলো, কিন্তু গানের কথা ভেবে হ্যাঁ বলে দেব, সত্যি বলে দেব ভেবে নিজেকে সামলে নিলাম আবারও। গট গট করে গিয়ে লাইট অফ করে দিলাম রুমের। শুধু আটকে গেছেন। ধীর পায়ে এগুলেন আমার দিকে। আমি নিজ দিক তাকিয়ে দুপা পেছলাম। উনি এগুচ্ছনি। এবার দেয়ালে পিঠ ঠেকে গেছে আমার। শুদ্ধ আমার একদম কাছে চলে এসে কাঁধের পাশ দিয়ে দেয়ালে হাত রাখলেন। লোকটা একদম খালি গায়ে। চোখ যত দূর যায় ফর্সা হাত বুক নজরে আসছে। উনি আমার দিকে অনেকটা ঝুঁকে বললেন, এসব কি ম্যাডাম? ওই আসলে কিছু বলবি? ঘাড় নেড়ে হ্যাঁ বোঝালাম। উনি বোকা হেসেই বললেন, ওকে বল। শুদ্ধ, আসলে আমি আসলে না, মানে আমি আসলে তুই আসলে না। এইভাবে বলতে পারবো না আমি। একটা জোরে শ্বাস নিয়ে চোখ বুজে বলে দিলাম, আপনি এভাবে উদম গায়ে ঘুরছেন কেন? তো বোর সামনেই তো। সরে দাঁড়ান। আর শার্টটাও পরছি। উনি সরে গিয়ে টি শার্ট পরলেন। হাফ ছাড়লাম আমি। বুকে হাত দিয়ে হৃৎপিণ্ডে নড়াচড়া কয়েকশো গুণ বেশি জোরে অনুভব করলাম। কিছু বুঝে ওঠার আগে শুধু অনেকটা দ্রুত এগিয়ে এসে আমার কোমরে দু হাত দিয়ে দেয়ালে আটকে দিলেন। চোখ তুলে তাকানোর আগেই বললেন, শার্ট পরেছি, সরে দাঁড়াতে পারবো না, এবার বল। গলা শুকিয়ে গেছে আমার। কথা দলা বেঁধে আটকে যাচ্ছে শুধু। শুকনো ঢোক গিলে বলতে লাগলাম, শুদ্ধ আমি। উনি আচমকাই আমার গলায় নাক ডুবিয়েছেন। দেয়ালে মিশে গেলাম আরও। এমনিতেও বলতে পারছে না। উনি আরও এমন করলে পাগল হয়ে এখানেই আটকে থাকবো আমি। উনি কি বোঝেন না সেটা? কেন করছেন তবে এমন? শুধু নেশালো কণ্ঠে বললেন, বল না সিয়া, সবটা বল, একবার বল। আমার একটু সময় লাগবে। ফোন বেজে উঠল শুদ্ধর। এক পলক তাকালেন উনি ফোনের দিকে। তারপর আমার কোমর ছেড়ে উনি বললেন, একটু সময়? ফাইন। মুচকি হেসে সরে গিয়ে কল রিসিভ করলেন উনি। ফোনে কিছু না বলে শুনছিলেন শুধু। ততক্ষণে আমি গোলাপটা হাতে নিয়ে দাঁড়িয়েছি। শুধু চুপচাপ ওপাশের বলা কথাগুলো শুনে শক্ত গলায় বললেন, এসব কথা যেন আর কেউ না জানে। কিছুটা অবাক হয়েছি। কে এমন ফোন করেছিল? কি এমন বলল ওনাকে যে এক মুহূর্তেই গলার সুর পাল্টে গেল ওনার? কি এমন কথা যা অন্য কেউ জানলে তার সমস্যা? ধ্যাত, হবে হয়তো অফিসিয়াল কিছু। আমি এতটা ওভারথিঙ্ক কেন করছি? কিন্তু শুদ্ধর চেহারা অসহায়তা। গোলাপটা আবারও টেবিলে রেখে এগোলাম তার দিকে। শুদ্ধ ফোন রেখে চুলগুলো উল্টো ধরে চোখ বন্ধ করে দাঁড়িয়ে কিছুটা এগিয়ে দাঁড়াতে উনি আমার দিক না ফিরে বললেন, টায়ার্ড লাগছে সিয়া, প্রচণ্ড ক্লান্ত লাগছে। এই পরিবেশটা একদমই চাইনি আমি আজ। তবুও ওনার সামনে দাঁড়িয়ে হাসি মুখে বললাম, বেশ, আপনি শুয়ে পড়ুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বিছানায় এসে বাচ্চাদের মতো আমার কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে শুয়ে পড়লেন উনি। আমি তার মাথায় হাত বোলাতে লাগলাম। আবারও এই মানুষটা কোনোভাবে কষ্ট পেয়েছে আজ। দুটো দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, এখনও কষ্ট হচ্ছে আপনার শুদ্ধ? তুই কাছে থাকলে কষ্ট থাকে না আমার সিয়া। আচ্ছা সিয়া, তোর জানতে ইচ্ছে করে না মাঝে মধ্যে শুদ্ধ এতটা অচেনা কেন হয়ে যায়? কেন তোর চেনা জানা শুদ্ধ হঠাৎ করে অন্য শুদ্ধ হয়ে যায়? কেন? জানতাম না বললেও সবটা বুঝে যান উনি। মৃদু হেসে বললাম, জানতে ইচ্ছে করে শুদ্ধ। কোনো কোনো সময় আপনার এই গম্ভীরতা এতটাই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে, বড্ড জানতে ইচ্ছে করে আমার। কিন্তু আমি এটাও জানি শুদ্ধ, আপনি আমার যতই অচেনা হয়ে যান না কেন, আমাকে ঘিরে আপনার অনুভূতিগুলো কোনো দিন অচেনা হবে না আমার। তাছাড়া এই কথাগুলো তো আপনি বুঝেই যান। যখন এই কেনর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করবেন, অবশ্যই জানাবেন আমাকে, আমি জানি। তাই আর আলাদাভাবে আপনাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে না। শুধু আরও শক্ত করে কোমর জড়িয়ে ধরলেন আমার। কিছুটা সময় পর বললেন, একটা কথা বলবো? ক্লান্তি কেটে গেলে বলুন। পৃথিবীতে সম্পর্কগুলো ঠিক কী দিয়ে বিবেচনা করা উচিত সিয়া? একটু বিস্ময় প্রকাশ না করে বললাম, মন দিয়ে। তাহলে পৃথিবীর রক্তের সম্পর্ক কি কেন প্রাধান্য দেয়? হৃদয় দিয়ে গড়া সম্পর্কগুলো কি এতটুকুই ঠুনকো, মূল্যহীন?
হুট করে আয়ান ভাইয়ের কথা মনে পড়ল আমার। কোনোভাবে শুদ্ধ কি আয়ান ভাইয়ের ব্যবহারে কষ্ট পেয়েছেন? বললাম, না শুদ্ধ, সম্পর্ক মানেই তো ভালোবাসা, আর ভালোবাসা মানেই তো আত্মিক বাঁধন। একজন ভাবল কেউ তার খুব কাছের, খুব আপন, কিন্তু তাকে ভালো না বাসতে পারলে সে কোনোদিনও তার কাছের নয়, কোনোদিনও আপন নয় তার। আবার কারোর সাথে কোনোদিন সেরকম কোনো সম্পর্ক ছিলই না একজনের, তবুও যদি কেউ সে মানুষটাকেই ভালোবাসে, আপন করে নেয়, তার থেকে সার্থক সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। আমি তো এটুকুই জানি। বেশ অনেকটা সময় চুপ রইলেন শুদ্ধ। আবারও বললেন, আচ্ছা সিয়া, যদি কখনো আমি তোর থেকে দূরে চলে যাই, কি করবি তুই? দূরে যাওয়ার কথা শুনে কলিজা মোচড় দিয়ে উঠল আমার। হাত থেমে গেল। টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমার। শুদ্ধ তাড়াতাড়ি উঠে বসে আমার চোখ মুছিয়ে গাল ধরে বললেন, আরে বোকা মেয়ে, কাঁদছিস কেন তুই? কাঁদিস না প্লিজ। আমি কাঁদছি। উনি জড়িয়ে ধরলেন আমাকে, বললেন, আচ্ছা শোন, একটা সিক্রেট শেয়ার করি তোর সাথে। যদি কোনোদিন আমি শুদ্ধ, লেট মি ফিনিশ, না শুনলে পস্তাবি, শোন। যদি কোনোদিন তোর থেকে এতটুকু দূর, শুদ্ধ প্লিজ। ফুপিয়ে আরও জোরে কেঁদে দিলাম আমি। উনি গাল ধরে চোখে মুখে অনেকবার ঠোঁট ছোঁয়ালেন আমার। বললেন, কাঁদছিস কেন তুই শ্যামা পাখি? প্লিজ কাঁদিস না। তোর কান্না সহ্য হয় না কিন্তু আমার। তবে কি জানিস তো, জীবন বড়ই বিচিত্র। আমরা যা চাই সবটা তেমনভাবে হয় না। সমাপ্তিটাতে কোনো না কোনোভাবে অসমাপ্তি রয়ে যায়, অনাকাঙ্ক্ষিতভাবে বদলে যায় সবটা। তাই যদি কোনোদিন কোনোভাবে মনে হয় আমাকে কোথাও হারিয়ে ফেলেছিস বা তোর থেকে দূরে সরে গেছি আমি, তো স্বপ্নের আশেপাশে খুঁজে নিস, আমাকে পেয়ে যাবি। এটা শুদ্ধের প্রমিস তোর কাছে। তোর থেকে দূরে যাওয়া আমি কল্পনাও করতে পারি না। তোর বিশ্বাসে নিজেকে বিশ্বাস করি আমি। কিন্তু যদি কোনোভাবে কোনোদিন তাতে ফাটল ধরে, তার জন্য পুরোপুরিভাবে তুই দায়ী থাকবি সিয়া, তুই। আর এর জন্যে আমাকে কাছে টানার দায়িত্ব তোকে নিতে হবে সিয়া। পারবি না? সব সিচুয়েশনে আমাকে নিজের করে নিতে পারবি না? এভাবেই আমার সব ক্লান্তিতে আমার আশ্রয় হতে। তোর গল্পের পরিশিষ্টে যে শুদ্ধ তোরই সিয়া, শুধুই তোর। এটুক মানিস, দেখবি কেউ আলাদা করতে পারবে না আমাদের, কেউ না। আমার গল্পের পরিশিষ্ট সে আমার। কতটা শান্তির ছিল এই কথাটা তা আমিই জানি, কিন্তু তার আগের কথাগুলো, তার দূরে সরে যাওয়া, তা যে মৃত্যুসম আমার কাছে। তাহলে আমি কেন তার কারণ হতে যাব? আমি কেন দায়ী হব? কেন বললেন উনি এরকম? কেন বললেন?